মাঘ মাসের কোনো এক দিনে বেলা 12টার সময় গোপাল বোস লেনের ভেতর হঠাৎ খুন হয়েছে বলে কোনো ব্যক্তি চিৎকার করে উঠল। খুন হয়েছে, খুন 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 হয়েছে, খুন হয়েছে। উক্ত গলির নিকটবর্তী বড় রাস্তার উপর একজন পুলিশ প্রহরী পাহারায় ছিল। এই গোলযোগ শুনে দ্রুত পদে সে সেই গলির ভেতর প্রবেশ করল। সেই স্থানের অপর কয়েকজন লোকও তার পিছন পিছন ছুটল। প্রহরী সেই গলির ভেতর উপস্থিত হয়ে দেখল সেখানে একখানা দ্বিতীয় শ্রেণীর কম্পাস গাড়ি এবং তার চারদিকে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। একজন মুসলমান কোচম্যান কোচ বাক্সের ওপর বসে রয়েছে। গাড়ির দরজা খোলা। গাড়ির ভেতর একটা প্রায় 20 বছর বয়স্কা স্ত্রীলোক মৃত অবস্থায় পড়ে। তার বুকের ওপর সাংঘাতিক আঘাতের ভীষণ চিহ্ন। প্রায় সমস্ত শরীর, সমস্ত বস্ত্র রক্তে ভরা। গাড়ির ভেতরে পর্যন্ত রক্তে রক্তাবর্ণ হয়েছে। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের গল্প দারোগা প্রিয়নাথের এ কি খুন। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের দারোগা। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন কলকাতা পুলিশের বিখ্যাত গোয়েন্দা। তিনি কলকাতার অনেক রহস্যময় মামলা সমাধান করেছেন। পরবর্তীকালে তিনি তার সমাধান করা ঘটনাগুলি গল্পের আকারে লিপিবদ্ধ করে রাখেন দারোগার দপ্তরে। আমাদের আজকের গল্প পাঠে সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগা দপ্তর থেকে নেওয়া এ কি খুন। যে সকল লোমহর্ষক হত্যাকাণ্ডের নায়ক স্থির হয় না, অথবা যে মোকদ্দমার হত্যাকারী পালিয়ে কিংবা লুকিয়ে থাকে, সেই সকল মোকদ্দমার সন্ধানের ভার অধিকাংশ সময়ই আমার হাতে এসে পড়ে। যেসব স্থানে চুরি, জুয়াচুরি, জাল প্রভৃতির কোনো সন্ধান প্রথমে পাওয়া যায় না, সেই সকল স্থানেও আমাকেই সর্বদা যেতে হয়। কিন্তু আজ যে অনুসন্ধানের ভার আমার হাতে অর্পিত হলো তা একটু অন্যরকম। এটা যদিও একটা খুনি মোকদ্দমা, কিন্তু হত্যাকারী অজ্ঞাত বা পলায়িত নয়। হত্যা করার পরই ধরা পড়েছে। পুলিশের অনুসন্ধান শেষ হয়ে গিয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে হত্যাকারী প্রেরিতও হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব ওর বিপক্ষে কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে প্রথমে নিজে সন্তুষ্ট হয়েছেন যে উক্ত হত্যা ওই ব্যক্তির দ্বারাই সম্পূর্ণ হয়েছে, এবং অবশেষে শেষ বিচারের জন্য ওকে দায়রায় সোপরদ্দ করেছেন। এই মোকদ্দমার কোনো কোনো অংশ আমাকে অনুসরণ করতে হবে। তা বলার আগে এই মোকদ্দমার আর কি তা যতদূর প্রথমে জানতে পেরেছিলাম তাই আপনাদের চোখের সামনে তুলে ধরব। মাঘ মাসের কোনো এক দিনে বেলা 12টার সময় গোপাল বোস লেনের ভেতর হঠাৎ খুন হয়েছে বলে কোনো ব্যক্তি চিৎকার করে উঠল। খুন হয়েছে, খুন 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 হয়েছে, খুন হয়েছে। উক্ত গলির নিকটবর্তী বড় রাস্তার উপর একজন পুলিশ প্রহরী পাহারায় ছিল। এই গোলযোগ শুনে দ্রুত পদে সে সেই গলির ভেতর প্রবেশ করল। সেই স্থানের অপর কয়েকজন লোকও তার পিছন পিছন ছুটল। প্রহরী সেই গলির ভেতর উপস্থিত হয়ে দেখল সেখানে একখানা দ্বিতীয় শ্রেণীর কম্পাস গাড়ি এবং তার চারদিকে কতগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। একজন মুসলমান কোচম্যান কোচ বাক্সের ওপর বসে রয়েছে। গাড়ির দরজা খোলা। গাড়ির ভেতর একটা প্রায় 20 বছর বয়স্কা স্ত্রীলোক মৃত অবস্থায় পড়ে। তার বুকের ওপর সাংঘাতিক আঘাতের ভীষণ চিহ্ন। প্রায় সমস্ত শরীর, সমস্ত বস্ত্র রক্তে ভরা।
গাড়ির ভেতরে পর্যন্ত রক্তে রক্তাবর্ণ হয়েছে এবং গাড়ির ভেতর থেকে রক্ত ঝরে পড়ে গাড়ির নিচের মাটি পর্যন্ত লাল হয়ে উঠেছে। এই মৃত যুবতীর সামনে লোহিত বর্ণে রঞ্জিত হয়ে একজন 25 বছরের যুবক দাঁড়িয়ে, তার হাতে একখানা প্রায় 1 ফুট লম্বা রক্তাক্ত ভীষণ ছুরি। অনেকে তাকে অনেক কথা জিজ্ঞাসা করছে, কিন্তু যুবক কোনো কথারই উত্তর প্রদান করছে না। প্রহরী সেখানে গিয়ে এই ব্যাপার দেখে নিতান্তই বিস্মিত হলো এবং যুবককে লক্ষ্য করে বলল, হ্যাঁ, তুমি কে? কাকে খুন করেছো? খুন করেছো কেন? এই বলো বলো, বলো বলো। যুবকের মুখে এতক্ষণ পর্যন্ত কোনো কথাই ছিল না, কিন্তু প্রহরীর কথা শুনে একবার সে তার দিকে তাকালো। তার চোখ প্রহরীর চোখের সঙ্গে মিলল। প্রহরী অমনি 2 পা পিছনে সরে গেল। সেই সময় সেই যুবকের চোখ যে কিরকম ভাব ধারণ করেছিল তা আমি দেখিনি, সুতরাং তার যথাযথ বর্ণনা করতেও আমি পারব না। কিন্তু যতদূর শুনেছিলাম তাতে জানতে পেরেছিলাম যে হত্যা করার একদম পরেই সেই হত্যাকারীর চোখ যেন জলের ভেতর ভাসছিল। সচক্ষে অনেক হত্যাকারীকে দেখেছি এবং অপরের মুখেও অনেক হত্যাকারীর কথা শুনেছি, কিন্তু হত্যার একদম পরেই হত্যাকারীর চোখে যে জল দেখতে পাওয়া যায় তা কখনো দেখিও নি, কখনো শুনিও নি। প্রহরীর কথা শুনে সেই যুবক বলল, আমি যেই হই না কেন তা তোমার জানার প্রয়োজন কি? আমি হত্যা করেছি। তুমি আমাকে যে স্থানে ইচ্ছা হয় সেই স্থানেই নিয়ে যেতে পারো। প্রহরী এই কথা শুনে তাকে আর কিছুই বলল না, কিন্তু সেই কোচম্যানকে তার গাড়ি আস্তে আস্তে থানার অভিমুখে নিয়ে যেতে বলল। প্রহরীর আদেশ মতো কোচম্যান ধীরে ধীরে গাড়ি নিয়ে এগোতে লাগলো। প্রহরী সেই গাড়ির সঙ্গে সঙ্গেই চলল। সেই স্থানে উপস্থিত ব্যক্তিগণ সেই সঙ্গ পরিত্যাগ করতে পারল না। দেখতে দেখতে সকলে থানায় গিয়ে উপস্থিত হলো। থানার প্রধান কর্মচারী সেই সময় অফিসে বসেছিলেন। সংবাদ পাওয়া মাত্রই তিনি গাড়ির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং গাড়ির ভিতরকার লোমহর্ষক ঘটনা দেখে বিস্মিত ও চিন্তিত হলেন। বিস্মিত হওয়ার কারণ এই ভয়ানক দৃশ্য এবং চিন্তিত হওয়ার কারণ সেই যুবকের হাতে নররুধির রঞ্জিত সেই ভীষণ ছুরিকা এখনো ধরা। কি উপায়ে যে সেই ছুরিটা তার কাছ থেকে সহজে গ্রহণ করতে পারবেন সেটা ভেবেই তিনি চিন্তিত হলেন। ছুরি দেখে কর্মচারী যেরকম চিন্তিত হয়েছিলেন, ক্রমে কাজে দেখা গেল সেরকম চিন্তার কোনো কারণই নেই, কারণ চাওয়া মাত্রই যুবক সেই ছুরিটা বিনা আপত্তিতে কর্মচারীর হাতে অর্পণ করল। ছুরিখানি হাতে পাওয়া মাত্র কর্মচারী এটা অপর আরেকজন কর্মচারীর হাতে দিলেন। সে ওটা নিয়ে থানার ভেতর প্রবেশ করল। যুবককে গাড়ি থেকে নামতে বললে বিনা আপত্তিতে সে গাড়ি থেকে নেমে অফিসের ভেতর প্রবেশ করল। প্রধান কর্মচারীর আদেশ মতো 2 জন প্রহরী তার হাতে হাতকড়া পরাল এবং সেই যুবকের পাহারায় রইল। সেই সময় এই হত্যাকাণ্ডের অনুসন্ধান আরম্ভ হলো। মৃতদেহ পরীক্ষার জন্য পাঠানো হলো। যেই স্থানে এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছিল সেই স্থানে অনুসন্ধান করে সেই যুবকের বিপক্ষে যে সকল সাক্ষী সংগ্রহ হলো তাদের এজাহার গৃহীত হলো। সেই যুবককে জিজ্ঞাসা করায় সে নিজের দোষ স্বীকার করে বলল, যাকে আমি হত্যা করেছি সে আমার স্ত্রী। তার চরিত্রের ওপর আমার একান্ত সন্দেহ হওয়ায় আমার হৃদয়ে দারুণ ক্রোধের উদ্বেগ হয়, কিন্তু সেই বিজাতীয় ক্রোধ কোনো রূপেই সংযত করতে না পেরে এই গাড়ির ভেতর সেই ছুরি দিয়ে আমি স্বহস্তে তাকে হত্যা করেছি এবং এর জন্য উপযুক্ত দণ্ড গ্রহণেও আমি প্রস্তুত আছি। যুবক এই সমস্ত কথা স্বীকার করল বটে, কিন্তু সে যে কে এবং তার নাম কি, কোথায় তার বাড়ি, তার কিছুই বলল না এবং তার স্ত্রীর নামও প্রকাশ করল না বা তার পরিচয়ও কোনোভাবে প্রদান করল না।
এই সমস্ত বিষয় জানার জন্য পুলিশ বিলক্ষণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই কৃতকার্য হতে না পেরে বিচারার্থ আসামিকে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠিয়ে দিলেন। সেইখানে অগত্যা নাম প্রকাশ্যে অনিচ্ছু একজন যুবক এই রকম নাম সাব্যস্ত করে তার বিপক্ষে এই মোকদ্দমা চালাতে লাগলেন। সেই গলির অধিবাসী দু একজন ব্যক্তি, কোচম্যান এবং অন্যান্য কয়েকজন ব্যক্তির এজাহার ক্রমে গৃহীত হতে লাগল। ম্যাজিস্ট্রেট সাহেব এই মোকদ্দমা সম্বন্ধে যে সকল সাক্ষ্য গ্রহণ করেছিলেন তার সারমর্ম এরকম। প্রথম সাক্ষী সেই গাড়ির কোচম্যান বলল, হাবড়া স্টেশনে সেই স্ত্রীলোকটি কালীঘাটে যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া করে ওতে আরোহণ করলো এবং কালীঘাটের অভিমুখে যাত্রা শুরু করলো। আমি যেমনই গাড়ি হাঁকিয়ে দেব ভাবলাম, অমনি সেই সময় পিছন দিক থেকে দ্রুত পদে এই যুবক এসে সেই গাড়ির ভেতর প্রবেশ করলো। যে গাড়ির ভেতর একটা রমণী একা বসে, সেই গাড়ির ভেতর একটা পুরুষ হঠাৎ এসেছে দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে এবং কোথায় বা যেতে চাও? উত্তরে পুরুষটি বলল, ইনি আমার স্ত্রী, রাগ করে চলে যাচ্ছিলেন। আমি সন্ধান পেয়ে তার পেছনে পেছনে আগমন করেছি। ও গাড়ির ভেতর ওকে প্রবেশ করতে দেখে আমিও এই গাড়ির ভেতর উঠেছি। তোমাকে কালীঘাট যেতে হবে না, কলিকাতায় আমাদের একজন আত্মীয় লোক বাস করেন, সেই স্থানেই চলো। এই যুবক সেই স্ত্রীলোকটির সামনে সব কথা বলল, কিন্তু স্ত্রীলোকটি তার কোনো রূপ প্রতিবাদ করল না। কাজে এই যুবকের কথায় বিশ্বাস করে তারই নির্দেশ মতো গাড়ি চালাতে লাগলাম। যখন আমার গাড়ি গোপাল বোস লেনে গিয়ে উপস্থিত হলো, সেই সময় গাড়ি যেন কেমন একরকম নড়ে উঠল এবং কিরকম একটা অস্ফুট শব্দ আমার কানে এলো। আমি গাড়ি থামালাম এবং গাড়ির ভেতর লক্ষ্য করে দেখলাম স্ত্রীলোকটি শরীর একেবারে রক্তে ভেসে গিয়েছে। সেই সময় ওর হাত পা নড়ছিল। দেখতে দেখতে স্থির হয়ে গেল। যুবকটির হাতে দেখলাম রক্তাক্ত একটা ছুরি। তার শরীর রক্তাক্ত। সে সেই স্ত্রীলোকটিকে সোজা করে বসাবার চেষ্টা করছে। এইরকম ব্যাপার দেখে আমি ওদেরকে কিছু না বলে খুন হয়েছে বলে চিৎকার করতে লাগলাম। দেখতে দেখতে পাড়ার লোকজন অনেকে এসে উপস্থিত হলো। ক্রমে একজন প্রহরীও সেখানে এসে উপস্থিত হয়ে আমাদের সকলকে থানায় নিয়ে গেল। পাড়ার কয়েক ব্যক্তিও এরকম কথাই বললেন। তারা বললেন যে খুন হয়েছে শুনে যখন তারা গাড়ির কাছে গেলেন, সেই সময় দেখতে পান সেই স্ত্রীলোকটির রক্তে আপ্লুত হয়ে সেই গাড়ির ভেতর পড়ে এবং যুবকটি রুধির রঞ্জিত ছুরিকা হাতে তার সামনে বসে। এই দুজন ছাড়া অপর কেউই সেই সময় গাড়ির ভেতর ছিল না। কোচম্যান তার গাড়ির ওপরেই কোচবাক্সে বসেছিল। প্রহরী যেভাবে সংবাদ পেয়ে সেখানে যায় এবং গাড়ির ভেতর যেরকম অবস্থা দেখতে পায়, যুবককে জিজ্ঞাসা করায় তার কাছে যে প্রকার উত্তর পায় এবং পরিশেষে তাদেরকে যেভাবে থানায় নিয়ে যায় তার যথাযথ বর্ণনা করল। কেবলমাত্র এই পুরুষটি সেই স্ত্রীলোকের সঙ্গে এই গাড়ির ভেতর ছিল এবং অপর কোনো লোক এই গাড়ির ভেতর প্রবেশ করেনি, সে সম্বন্ধেও 2-3 জন লোক সাক্ষ্য প্রদান করল। লাশ পরীক্ষাকারী ডাক্তার সাহেবের দ্বারা প্রমাণিত হল যে বক্ষস্থলে অস্ত্রের সাংঘাতিক আঘাতেই এই স্ত্রীলোকটির মৃত্যু হয়েছে। ম্যাজিস্ট্রেট সাহেব আসামিকে জিজ্ঞাসা করায় সে বলল, আমাকে অধিক কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করলেও তার কোনো উত্তর পাবেন না। তবে এই মাত্র বলছি যে উক্ত হত স্ত্রীলোকটি আমার স্ত্রী, কিন্তু তার নাম বলবো না, বাসস্থান বলবো না, কোথায় যাচ্ছিল তাও বলবো না এবং কোথা থেকে এসছে তাও বলবো না। তবে বলবো আমি হত্যাকারী। সেই ছুরির সাংঘাতিক আঘাতেই আমি তাকে হত্যা করেছি। কিন্তু কেন যে হত্যা করেছি তাও আমি বলবো না।
ম্যাজিস্ট্রেট সাহেব এই কথা শুনে বললেন, আচ্ছা, এই সকল কথা তুমি নাই বলো, কিন্তু তোমার দ্বারা যে হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে এটা কি সত্যি? যখন আমি বলছি এই হত্যা আমার দ্বারা সম্পন্ন হয়েছে, তখন আমার কথা প্রকৃত বলে বিশ্বাস করবেন না কেন? প্রতিবাদী যখন তার দোষ নিজ মুখে মুক্ত কণ্ঠে স্বীকার করছে, তখন তার কথার উপর অবিশ্বাস করার কোনরূপ কারণই আমি দেখি না। আপনি আমার কথার উপর নির্ভর করে অনায়াসেই আমার প্রাণদণ্ডের আদেশ প্রদান করতে পারেন। তোমার কথার উপর বিশ্বাস বা অবিশ্বাস করবার সম্পূর্ণ ক্ষমতা আমার আছে। তোমাকে দণ্ড দেওয়া সম্বন্ধে আমি তোমার কোনরূপ মতামত গ্রহণ করব না, কিন্তু আমি যে দু একটা কথা জিজ্ঞাসা করছি তার যথাযথ উত্তর দেওয়া তোমার আবশ্যক, কারণ এতে তোমার ইষ্ট ভিন্ন অনিষ্ট ঘটবার সম্ভাবনা নেই। যদি তুমি তোমার নাম বলো, তোমার বাসস্থান কোথায় তা আমাকে বলে দাও, এবং তোমার আত্মীয় স্বজন কে আছে তা যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো তারা কোনো সাহায্য করতে পারেন, কোনো উপযুক্ত আইনজীবীর সাহায্য নিয়ে তোমাকে বাঁচাবার চেষ্টাও দেখতে পারেন। এরকম অবস্থায় আমার প্রস্তাবে তোমার সম্মত হওয়া উচিত। মহাশয়, আমাকে ক্ষমা করবেন, এই সকল কথা আমি কিছুই বলবো না, কারণ আমি কারো অনুগ্রহ প্রার্থী নই। আমার দ্বারা যে কার্য সম্পন্ন হয়েছে তার উপযুক্ত দণ্ড আমার হওয়া উচিত, সুতরাং আমি কারো সাহায্য প্রার্থনা করি না। আপনি আমাকে ও সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। আমার কর্মের উপযুক্ত দণ্ড আপনি প্রদান করুন, আমি হাসতে হাসতে সেই দণ্ড গ্রহণ করব। ওকে আর অধিক কথা জিজ্ঞাসা করার নিষ্প্রয়োজন ভেবে বিচারক তাকে দায়রায় সোপরদ্দ করলেন এবং আসামিকে বললেন, তুমি যেরূপ গুরুতর অপরাধ করেছ সেই অপরাধের দণ্ড প্রদান করা আমার সাধ্যাতীত, সুতরাং তোমার মোকদ্দমা ঊর্ধ্বতন আদালতে প্রেরিত হলো, সেখানেই তোমার বিচার হবে। দায়রা বসতে এখনো 1 মাস দেরি আছে। সেই সময় একদিন আমার ঊর্ধ্বতন কর্মচারী আমাকে ডেকে বললেন, সম্প্রতি গোপাল বসু লেনে যেই হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে এবং যে অপরাধী ম্যাজিস্ট্রেট সাহেব দ্বারা দায়রাতে প্রেরিত হয়েছে তা বোধহয় তুমি নিশ্চয়ই জানো। আর এটাও বোধহয় তুমি জানো যে হত্যাকারী এখনো পর্যন্ত তার পরিচয় দেয়নি। কি জন্যে যে এই হত্যা তার দ্বারা সম্পন্ন হয়েছে তার কারণ এখনো আমাদের জানা নেই। সম্প্রতি সরকারি কাউন্সিলই যিনি গভর্নমেন্টের পক্ষ থেকে এই মোকদ্দমা দায়রায় চালাবেন তিনি এই পত্র লিখেছেন। খুনি মোকদ্দমার খুনির কারণ নির্দেশ না হলে সে মোকদ্দমায় শাস্তি পাওয়া সহজ নয়। এই জন্য এই অনুসন্ধানের ভার এখন তোমার হাতেই অর্পণ করলাম। সবই শেষ চেষ্টা করে দেখো, যদি কোনো উপায় জানতে পারো যে সেই ব্যক্তি কে এবং কি কারণেই বা সে এই লোকটিকে হত্যা করেছে। নিম্ন কর্মচারীর প্রতি আদেশ প্রদান করা ঊর্ধ্বতন কর্মচারীর পক্ষে নিতান্ত সহজ কথা, কিন্তু কি উপায় যে সেই আদেশ প্রতিপালিত করতে হবে তার উপায় যে কেন কোনো ঊর্ধ্বতন কর্মচারী বলে দেন না তা বলতে পারি না। এটাই বড় আশ্চর্যের কথা। যাই হোক, যখন আদেশ পেলাম, আমি পারি বা না পারি সবিশেষ চেষ্টা করতে হবে, কিন্তু কিভাবে চেষ্টা করি, কোথায় যাই, কাকেই বা জিজ্ঞাসা করি, ক্ষণকাল এই ভেবে তার কিছুই স্থির করতে পারলাম না। নানা প্রকার ভাবতে ভাবতে সেদিন অতিবাহিত করলাম। ক্রমে রাত্রিও কেটে গেল, কিন্তু কোনো রকম কোনো উপায় স্থির করতে না পেরে সকালে উঠে হরিণবাড়ির জেলে গিয়ে উপস্থিত হলাম। যতদিন পর্যন্ত বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত হত্যাকারীকে জেলের ভেতর আবদ্ধ থাকতে হয়, এটাই এই দেশের নিয়ম। সেই হত্যাকারীর সঙ্গে সাক্ষাৎ করবার প্রত্যাশায় যখন আমি সেই জেলের ভেতর প্রবেশ করলাম, তখন আমার পরিধানে পুলিশের কোনো বস্ত্রই ছিল না। পুলিশের বস্ত্র প্রায়ই আমাকে পরিধান করতে হয় না। আমি সচরাচর যেরকম জামাকাপড় পরে থাকি সেই জামাকাপড় পরেই প্রবেশ করলাম। জেলের ইংরেজ কর্মচারী আমাকে চিনতেন, সুতরাং জেলের ভিতর গিয়ে
কথিত হত্যাকারীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে সেই ইংরেজ কর্মচারীকে বললাম, এবং এটাও বললাম, শোনো, হত্যাকারী যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি পুলিশের কর্মচারী, আর এইভাবেই আমি তার সঙ্গে দেখা করব। আমার প্রস্তাবে সম্মত হয়ে একটা ঘরে আমাকে বসতে বললেন। আমি সেই ঘরে প্রবেশ করলে তিনি সেই হত্যাকারীকে আনার জন্য নিজেই গেলেন। এই স্থানে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই। যখন আমি সেই হত্যাকারীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সেখানে গিয়েছিলাম, সেই সময় আমি আমার নিজের কাছ থেকে একখানা পরিষ্কার সাদা ধুতি, একটা সাদা কামিজ ও একখানা গরম র্যাপার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। জেলের সেই কর্মচারী সেই হত্যাকারীকে সঙ্গে করে আনলেন, এবং আমি যে ঘরে বসেছিলাম সেই ঘরের ভেতর প্রবেশ করলেন। সেইখানে আর একখানা চেয়ার ছিল, তিনি তার উপর বসে পড়লেন। হত্যাকারী আমাদের সম্মুখে দাঁড়িয়ে রইল। হত্যাকারী যুবকের পরিধানে যে বস্ত্র ছিল তা নিতান্ত মলিন হয়ে গিয়েছে। আমি তাকে বললাম, তোমার পরনের পোশাক দেখছি একদম মলিন হয়ে গিয়েছে, এখন ওসব ছেড়ে ফেলো, আর এ নাও, এই পরিষ্কার বস্ত্রগুলো পরো। আপনি কে তা জানতে না পারলে আপনার এই পোশাক আমি গ্রহণ করতে পারি না। যুবকের কথা শুনে একবার মনে করলাম আমার প্রকৃত পরিচয় ওকে দিই এবং মিষ্ট কথায় ওকে ভালো করে বুঝিয়ে দেখি, যদি সে তার প্রকৃত পরিচয় দেয়। কিন্তু পরক্ষণেই আবার মনে হলো যে যখন সে প্রথম অনুসন্ধানকারী পুলিশের কাছে নিজের পরিচয় দেয়নি, ম্যাজিস্ট্রেট সাহেব অবশেষে তার পরিচয় পাওয়ার জন্য সবিশেষ চেষ্টা করেও কোনো প্রকার কৃতকার্য হতে সমর্থ হননি, তখন আমাকে প্রকৃত পরিচয় দেবে কি? না দিলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, এবং এখানেই আমাকে সেই পরিকল্পনা পরিত্যাগ করতে হবে। অবশেষে কোনো উপায়ে আমি তার কাছে আর কোনো রকম কৌশল অবলম্বনে সমর্থ হব না। এই ভেবে ওর উত্তরে আমি বললাম, আমার পরিচয় দিলে কি তুমি আমায় চিনতে পারবে? আমি কিন্তু তোমার পরিচিত নই, কিংবা এর আগেও আমি তোমাকে কোথাও দেখেছি বলে তো আমার মনে হয় না। আপনি যদি আমাকে না জানেন, বা আমিও যদি আপনাকে চিনতে না পারি, তাহলে কষ্ট করে এই পোশাক আনা আমার জন্য আপনার প্রয়োজন কি? আমার কোনো প্রয়োজন নেই, বা আমি ইচ্ছে করে তোমার বস্ত্রাদি আনিনি। যিনি তোমার নিকটাত্মীয় সেরকমই একজনের একান্ত অনুরোধ লঙ্ঘন করতে না পেরে আমাকে এই জামাকাপড় তোমার কাছে আনতে হয়েছে। তুমি গ্রহণ করো, ভালো, নয়তো এটা নিয়ে আমি তার কাছে আবার ফিরে যাব। আমার কথা শুনে দেখলাম যুবক একটু চিন্তিত হলো এবং মনে মনে অস্ফুট স্বরে বলল, তবে কি আমার পিতা আমার এই অবস্থা জানতে পেরেছেন? তোমার পিতা যে তোমার এই বিষয়ে জানতে পেরেছেন এবং এই বস্ত্রাদি যে তিনিই পাঠিয়েছেন, তা তো আমি তোমাকে বলিনি। আপনি বলুন আর নাই বলুন, পিতা ছাড়া এমন আর কে আছেন যে আমার বিপদ দেখলে তার হৃদয় আচ্ছন্ন হয়? আমি যার কাছ থেকে এসেছি তিনি তোমার পিতা কি না তা আমি জানি না, তবে তার নাম করলে আমি বুঝতে পারি যে এই বস্ত্র প্রেরয়িতা তোমার পিতা কিনা। না মহাশয়, আমি আমার পিতার নাম করব না। কি জানি, যদি তিনি এই বিষয়ে অবগত না হয়ে থাকেন তাহলে আমার পরিচয় প্রকাশ হয়ে পড়বে। তিনি এখন দূর দেশে আছেন, আমার বিশ্বাস সংবাদ না পেলেও পেতে পারেন। তুমি কি ভাবছো যে তোমার পিতার এখনো এই সংবাদ পেতে বাকি আছে? তুমি কি ভাবো যে কলকাতায় তোমার পরিচিত বা স্বদেশবাসী কি কেউই থাকেন না? সেদিন তুমি যার বাড়ি যাচ্ছিলে, তুমি কি বিবেচনা করো যে তিনিও এর বিন্দু বিসর্গও জানতে পারেননি? এই মোকদ্দমা নিয়ে কলকাতার ভেতর এত গোলযোগ হয়ে গিয়েছে, সম্ভ্রান্ত ধনী থেকে কুটিরবাসী পর্যন্ত সকলেই এই মোকদ্দমার কথা শুনে ফেলেছে। এতেও কি তুমি ভাবছো যে তোমার আত্মীয় বা স্বদেশবাসী ব্যক্তিগণ কলকাতায় থেকে এর কিছুই জানতে পারেননি? আর যদি তারা জেনে থাকেন, তাহলে তুমি কি বিবেচনা করো যে তোমার পিতা যত দূরেই থাকুক না কেন, এই সংবাদ তার কাছে যায়নি? আপনি যাই বলুন, আমার পিতা জানতে পেরে থাকুক বা না থাকুক, আমি কিন্তু আপনাকে কোনো কথাই বলছি না,
বা আপনার আনা পোশাক বা আমার আত্মীয়ের প্রেরণ করা পরিষ্কার বস্ত্র আমি গ্রহণ করছি না। যে ব্যক্তি জীবনের আশা পরিত্যাগ করতে প্রবৃত্ত হয়েছে তার পক্ষে মলিন ও পরিষ্কার বস্ত্রের কোনো প্রভেদ নেই। ভালো, আজ তুমি বস্ত্র গ্রহণ করলে না, কিন্তু দেখো, যিনি বস্ত্র পাঠিয়েছেন তিনি তোমার আত্মীয় স্বজনই হন বা তোমার জনকই হোক, 2-1 দিনের মধ্যে যখন তাকে সঙ্গে করে নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব, তখন দেখব এই জামা কাপড় তুমি গ্রহণ করো কিনা। আমার কথা শুনে যুবক আর কোনো কথাই বলল না, চুপ করে বসে থাকলো। তার কাছ থেকে আজ আর কোনো কথা পাওয়ার আশা একদমই নেই। সেদিন চলে এলাম, কর্মচারীদের নিজের স্থানে রেখে আসলাম। আমি মনে মনে যা ভেবেছিলাম ওর কথায় তার একটু আভাসও পেলাম। জানলাম যে তার আত্মীয়ই হন বা স্বদেশবাসী হন, তার পরিচিত কোনো না কোনো ব্যক্তি কলকাতায় আছেন। আরও জানতে পারলাম যে তার পিতা এখনো বেঁচে আছে, কিন্তু কলকাতার দূরবর্তী কোনো স্থানে আছেন। সেদিন আমি জেল থেকে নিজের বাসায় ফিরলাম। যে উপায় অবলম্বন করে ওর মনের কথা জানতে আমি সেখানে গিয়েছিলাম, সেই উপায় ব্যর্থ হলো দেখে আর কোনো উপায় অবলম্বন করা যেতে পারে তারই চিন্তা করতে লাগলাম। ভাবতে ভাবতে সেদিন চলে গেল, রাত্রিও অতিবাহিত হয়ে গেল। সকালবেলা উঠে যে থানার এলাকায় ওই স্ত্রীলোকের হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছিল সেই থানায় গেলাম। এখানে একটা বিষয়ের উল্লেখ করা আমার আবশ্যক। যে সময় হত্যাকারীকে গাড়ির ভেতর পাওয়া যায় সে সময় তার পরিধেয় সমস্ত বস্ত্র রক্তাক্ত ছিল। থানার ভেতরে ধৃত হওয়ার পর তার সমস্ত বস্ত্র তার শরীর থেকে খুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে ওকে অন্য বস্ত্র প্রদান করা হয়। যে বস্ত্র পরে সে এখন হাজতে রয়েছে এটা তার নিজের পরিধেয় বস্ত্র নয়, পুলিশের দেওয়া বস্ত্র। থানায় গিয়ে আসামির পরিত্যক্ত সেই বস্ত্রগুলি আমি একবার নিজের চোখে দেখার ইচ্ছে প্রকাশ করলাম। থানার প্রধান কর্মচারী আমার কথা শুনে বললেন সেই বস্ত্রগুলি থানায় নেই এবং সেই স্ত্রীলোকের পরিহিত বস্ত্র সমস্তই পরীক্ষার জন্যে কেমিক্যাল এক্সামিনারের কাছে পাঠানো হয়েছে। মেডিকেল কলেজে গিয়ে কেমিক্যাল এক্সামিনার বাবুর সঙ্গে সাক্ষাৎ করলাম। তার সঙ্গে যদিও এর আগে আমার বিশেষ জানাশোনা ছিল না, কিন্তু দেখলাম তিনি নিতান্তই ভদ্রলোক। আমার মনের ভাব ব্যক্ত করা মাত্রই তিনি আমার প্রস্তাবে সম্মত হলেন এবং বস্ত্রগুলি যেখানে ছিল আমাকে সেখানে নিয়ে গিয়ে দেখাবার জন্য সমস্ত বস্ত্রগুলি আমার হাতে দিলেন। আমি এক এক করে সমস্ত বস্ত্র তার সামনেই দেখতে লাগলাম। সেই বস্ত্রগুলির মধ্যে কালো রঙের একটা কোট ছিল। এটা যদিও পুরনো, কিন্তু বেশি দিন যে ব্যবহার হয়েছে দেখে তা মনে হয় না। বুঝলাম এই কোট হত্যাকারীর। এই কোটের ভিতর গলার কাছে সাদা কাপড়ের একখানা টিকিট কোটের সঙ্গে সেলাই করা আছে। এটা যদিও সাদা রঙের সত্যি, কিন্তু এখনো পরিষ্কার না, মিলিয়ে গিয়েছে। কোট বা চাপকানে এরকম টিকিটে প্রায়ই সেই দ্রব্যের বিক্রেতার নাম থাকে, এটা আমি জানতাম। সুতরাং সবিশেষ পরীক্ষাপূর্বক দেখে জানতে পারলাম এতে ইংরেজি অক্ষরে লেখা আছে গাঙ্গুলি ব্রাদার্স, কলকাতা। উক্ত কোটের বিষয়ে এইটুকু জানতে পেরে আমার মনে আশার সঞ্চার হলো। ভাবলাম এই সূত্র ধরেই যদি এর কোনো প্রকার সন্ধান করতে পারি তবে তাই ভালো, নয়তো এখনো পর্যন্ত অন্য কোনো রকম উপায় আমি আর দেখতে পাচ্ছি না যাতে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। যাই হোক, সেই বস্ত্রগুলি ভালোভাবে পরীক্ষা করে আমার আবশ্যক উপযোগী আর কোনো বিষয়েই অবগত হতে না পেরে সেই বস্ত্রগুলি সেখানে রেখে সেই স্থান পরিত্যাগ করলাম। গাঙ্গুলি ব্রাদারের কাটা কাপড়ের দোকান অনুসন্ধান করে বার করা আমার পক্ষে নিতান্ত মুশকিল হলো না। সেই দোকান সহজেই বেরিয়ে পড়ল। মহেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সেই দোকানের একজন অংশীদার। মহেন্দ্রবাবুর সঙ্গে যদিও আমার ভালো রকম বন্ধুত্ব ছিল না,
কিন্তু একটু চেনাশোনা ছিল। আমি সেখানে গিয়ে সমস্ত কথা তার কাছে বললাম। আমি যে বিষয়ের অনুসন্ধানে আজ নিযুক্ত হয়েছি এবং যে জন্যে তার কাছে এসেছি তার সমস্ত কথাই তার কাছে প্রকাশ করলাম এবং অবশেষে আমার সঙ্গে গিয়ে পূর্বোক্ত কোর্টটি একবার দেখার জন্য তাকে অনুরোধ করলাম। তিনি আমার প্রস্তাবে সম্মত হলেন এবং আমার সঙ্গে মেডিকেল কলেজে গেলেন। সেই কোর্টটি কেমিক্যাল এক্সামিনারের কাছে ছিল। যে পর্যন্ত তার পরীক্ষা শেষ না হবে সেই পর্যন্ত সেটা আমরা হাতে পাব না। কাজেই মহেন্দ্রবাবুকে সেই কোট দেখাবার জন্য সেখানে নিয়ে যেতে হলো। মহেন্দ্রবাবু সেই কোট দেখে চিনতে পারলেন এবং বললেন, এটা তাদের দ্বারাই প্রস্তুত করা হয়েছে, কিন্তু কার কাছে বা কতদিন হলো এটা তারা বিক্রি করেছেন তা কিন্তু তখন বলতে পারলেন না। মহেন্দ্রবাবু কার কাছে সেই কোট বিক্রি করেছেন তা বলতে পারলেন না সত্যি, কিন্তু সেই কোটে যে দাম লেখা আছে সেই দামেই ওর বিক্রয় হওয়া সম্ভব এ কথা বললেন। আরও বললেন, তিনি যতদূর জানেন তার ভেতর কাপড়ের ওপর লিখিত দামের কমে কোনো কাপড় কখনো যে বিক্রি হয়েছে তা তার মনে হয় না। মহেন্দ্রবাবুর সঙ্গে পরিশেষে তার সেই দোকানে ফিরে গেলাম এবং উভয়ে পরামর্শ করে এটাই স্থির করলাম যে সেখানে উপবেশন করে অতীব সতর্কতার সঙ্গে সেই দোকানের গত 5-6 বছরের খাতা পরীক্ষা করে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সেই মূল্যে যদি এই প্রকারের কোট কারোর কাছে বিক্রিত হয়েছে জানতে পারা যায় তাহলে সেই কোট খরিদ্দারের কোনো রকম সন্ধান পাওয়া যেতে পারে। পরামর্শে যা স্থির হলো কার্যেও তা পরিণত হলো। 15 দিন ধরে অবিরত পরিশ্রম করে 6 বছরের খাতা দেখা শেষ হলো। এই 6 বছরের মধ্যেও কেবল 5টি মাত্র কোট ওই মূল্যে বিক্রি হয়েছে তাই জানতে পারলাম। একটা কিনেছেন সিমলার সুরেশচন্দ্র দত্ত, আর একটা ট্যাংরার শ্রী শচীন্দ্র ঘোষ, তৃতীয়টি বউবাজারের রামজাদু সরকার, আর চতুর্থটি ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাস, এবং পঞ্চমটি কার কাছে বিক্রি হয়েছে তার নাম নেই, কেবল লেখা আছে নগদ বিক্রি। এই সূত্র অবলম্বনে এই বিষয়ের অনুসন্ধান হওয়া একেবারে অসম্ভব জানতে পেরেও অন্য উপায় না পাওয়া পর্যন্ত কাজেই আমাকে এই পথ অবলম্বন করতে হলো। যে 4 ব্যক্তির নাম পাওয়া গিয়েছিল তারা সকলেই মহেন্দ্রনাথের পরিচিত খরিদ্দার, সুতরাং মহেন্দ্রবাবুর সাহায্যে তাদেরকে পেতে কোনো রকম কষ্ট হলো না। সুরেশচন্দ্র দত্তকে তার সিমলার বাড়িতেই পেলাম। জানলাম যে কোট তিনি কিনেছিলেন তা তার কাছেই আছে। দ্বিতীয় ক্রেতা শ্রীশচন্দ্র ঘোষ যে সময় ট্যাংরায় ছিলেন সে সময় তিনি তার কোট কিনেছিলেন। ট্যাংরায় গিয়ে জানতে পারলাম প্রায় 2 বছর আগে শ্রীশচন্দ্র তার কাজ পরিত্যাগ করে টালিগঞ্জে চলে গিয়েছেন। ট্যাংরার একটি লোক তার ঠিকানা জানত, তাকে সঙ্গে করে নিয়ে টালিগঞ্জে গেলাম। সেখানে শ্রীশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হলো। কোটের কথা তাকে জিজ্ঞাসা করে অবগত হলাম যে সেই কোট এখনো তার কাছে আছে। বউবাজারের রামজাদু সরকার আগে একটি বাসায় থাকতেন। 6 মাস হলো সেই বাসা পরিত্যাগ করে তিনি নিজের দেশে চলে গিয়েছেন। তার বাসস্থান বর্ধমানের নিকটবর্তী ক্ষুদ্রপল্লীতে। কলকাতায় রামজাদুর আর কোনো সন্ধান পাওয়ার প্রত্যাশা না থাকায় ভবানীপুরের ত্রৈলোক্য বিশ্বাসের কাছেই গেলাম। জানলাম 3 মাস আগে ত্রৈলোক্য ইহলোক পরিত্যাগ করে পরলোকে গমন করেছেন। সন্ধান করে তার ভাইয়ের কাছে জানতে পারলাম তার সেই কোট তার বিধবা স্ত্রীর কাছে এখনো আছে। যেটি নগদ মূল্যে বিক্রিত হয়েছিল তার কোনো রকম সন্ধান করতে পারলাম না। মহেন্দ্রবাবুও অনেক ভেবে চিনতে কোনো প্রকারই মনে করতে পারলেন না যে সেই কোট কার কাছে বিক্রিত হয়েছে। সুতরাং বেশ বুঝতে পারলাম যে সেই কোট সম্বন্ধের সন্ধান প্রায় এখানেই শেষ হলো। ভরসার মধ্যে এখন রামজাদু সরকার। সেই কোট যদি তারই হয় তাহলেই আমার কষ্টের লাঘব হবে এবং আমি মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ হব। এই ভেবে আর কাল বিলম্ব করতে পারলাম না। সেই দিনই
রামজাদু বাবুর দেশাভিমুখে প্রস্থান করলাম। বর্ধমান থেকে তার বাড়ি 4-5 ক্রোশের বেশি হবে না। পরদিন বেলা 8টার সময় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম স্থানান্তরে গমন করবার জন্য রামজাদু তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন। রামজাদু বাবুকে দেখা মাত্রই আমার সমস্ত আশা ভেঙে গেল, কারণ আমার মনে ধ্রুব বিশ্বাস জন্মেছিল যে সেই কেমিক্যাল এক্সামিনারের কাছে যে কোট দেখেছি তা রামজাদু বাবুর ছাড়া আর কারণ নয়, এবং কথিত হত্যাকারী স্বয়ং রামজাদু সরকার। সেই সময় রামজাদু বাবুকে দেখে আমার যতটা বিস্ময় হয়েছিল, তার পরিধেয় কোট দেখে ততোধিক বিস্মিত হয়েছিলাম। কারণ আমি যে কোটের অনুসন্ধানের উপলক্ষে এত দূর এসেছি, দেখলাম সেই কোট পরেই রামজাদু বাবু নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। আমাকে দেখে রামজাদু বাবু জিজ্ঞাসা করলেন, আপনি কার অনুসন্ধানে এখানে আগমন করেছেন? আপনি বা কে? তার কথায় আমাকে উত্তর দিতে হলো। প্রথমে আমি আমার প্রকৃত পরিচয় প্রদান করলাম, কিন্তু কি জন্যে যে আমি এখানে এসেছি তা তাকে প্রথমে না বলে কেবল এটাই বললাম, আপনার কাছে আমার কোনো একটা প্রয়োজন ছিল বলেই আমি এসেছিলাম। আমার কাছে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে আসুন, আমাদের বাড়ির ভিতরে যাই। আমি এক জায়গায় যাচ্ছিলাম, না হয় আজ যাব না। আপনাদের কাজ শেষ হয়ে গেলে অবশেষে সেই কাজে যাব। আমিও তার প্রস্তাবে সম্মত হয়ে তার সঙ্গে তার বাড়ির ভেতরে গেলাম। তিনি তার সদর বাড়িতে আমাদের থাকবার স্থান নির্দিষ্ট করে দিয়ে বাড়ির ভেতর চলে গেলেন, এবং কিছুক্ষণ পরে বাইরে এসে আমাদের কাছে বসে পড়লেন। তার বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্য তখন বুঝতে পারলাম। বুঝলাম আজ আর তিনি আমাদের সেই স্থান পরিত্যাগ করতে দেবেন না। আহারাদি করিয়ে আমাদের তিনি সেখানেই রাখবেন। রামজাদু বাবু আমার কাছে বসে পড়ে কিছুক্ষণ পর আমাকে বললেন, মহাশয়, কি প্রয়োজনে আপনি আমার কাছে এসেছেন যদি অনুগ্রহ করে আমাকে বলেন, তাহলে চিন্তিত অন্তঃকরণকে স্থির করতে পারি। যখন আপনাদের নাম শুনলেই ভয় হয়, তখন আপনাদের আগমনে যে কিভাবে ত্রাসের আবির্ভাব হয়েছে তা আমি বুঝতে পারছি। আপনারা তা অনুভব করতে পারবেন কিনা জানি না। রামজাদু বাবুর কথা শুনে আমি একটু হাসলাম এবং বললাম, আমার আগমনে আপনার কোনো রকম ভয় বা চিন্তা করবার কোনো কারণ নেই। আমি যে কাজের জন্য এসেছিলাম সে কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে চলে যেতে পারি। আপনি কি কারণে এখানে এসেছিলেন এবং আপনার কাজ কিভাবে শেষ হলো তা আমি কিছুই বুঝতে পারলাম না। সে যা হোক, যদি আপনার কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে কি কারণে এখানে এসেছিলেন তা জানতে পারলে অতীব সন্তুষ্ট হই। আর আজ আপনার এখান থেকে যাওয়া হবে না। আজ এখানে অবস্থান করুন, কাল দুজনে এখান থেকে প্রস্থান করব। রামজাদু বাবুর এই কথা শুনে বললাম, আচ্ছা, তবে আজ আপনার এখানেই আমি থেকে যাব। এই বলে আমি কি জন্যে সেখানে গিয়েছিলাম তার সমস্ত সবিস্তারে তার কাছে বললাম। এই হত্যাকাণ্ডের প্রথম থেকে আরম্ভ করে যে সকল বিষয় আমি জানতে পেরেছিলাম তার সমস্তই এক এক করে আমি তার কাছে প্রকাশ করলাম, এবং কি সূত্র অবলম্বনে আমি অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলাম, কি নিমিত্তেই বা তার বাড়ি পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছিলাম, আর কি প্রকারেই বা সেখানে অনুসন্ধান আমার শেষ হয়ে গিয়েছে তাও তাকে সবিস্তারে বললাম। আমার সমস্ত কথা তিনি সবিশেষ মনোযোগের সঙ্গে শুনে বললেন, এতক্ষণ পরে আমি সুস্থ হলাম। আমি ভেবেছিলাম যে আপনি আমার বিপক্ষে কোনোরূপ অনুসন্ধান করতে এসেছেন। আপনি যে অনুমান করেছেন তা সত্য। যে কোট আপনি আমার গায়ে দেখছেন তা সেই কোটই বটে। এই কোট আমি 7 টাকা 9 আনা মূল্যে গাঙ্গুলি ব্রাদারের দোকান থেকে কিনেছিলাম। আমি যে বাসায় থাকতাম সেই বাসায় ললিতবাবু নামে আরেকটি যুবক থাকতেন। আমরা দুজনেই এই প্রকার দুটো কোট একই দিনে কিনেছিলাম। রামজাদু বাবুর এই কথা শুনে আমার মনের ভেতর
আর একটা নতুন আশার সঞ্চার হলো। ললিতবাবু যে কোট কিনেছিলেন তা কি একই প্রকারের এবং সমান মূল্যের? একজোড়া কোট, উভয় কোট একই প্রকারের ছিল, দামও এক। গাঙ্গুলি ব্রাদারের সঙ্গে আপনার দেনা পাওনা ছিল কি? আপনি সেই কোট ধারে নিয়েছিলেন নাকি তার নগদ মূল্য দিয়েছিলেন? মনে পড়ছে, আমি ওটা ওই সময় ধারে নিয়েছিলাম। পরিশেষে সময় মতো আমি সেই ঋণ পরিশোধ করেছি। আপনার মনে আছে কি যে কোটটি ললিতবাবু নিয়েছিলেন তার মূল্য কি তিনি সেই সময় প্রদান করেন নাকি বাকি থাকে? আমার বোধহয় ললিতবাবু ওটা নগদ মূল্যেই কিনেছিলেন। ললিতবাবুর পুরো নাম কি? ওই শ্রী ললিত মোহন মুখোপাধ্যায়। তিনি এখন কোথায় তা আপনি বলতে পারবেন? এখন তিনি যে কোথায় তা আমি জানি না, কিন্তু তার ভাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতার জেনারেল পোস্ট অফিসের একজন কেরানি। তার বাসা কোথায় তা আমি জানি না, তাদের বাসস্থানও আমি জানি না। রামজাদুবাবুর কাছে এই কয়েকটি কথা জানতে পেরে আমার মনে একটু আশা হলো। ভাবলাম কোট সম্বন্ধীয় অনুসন্ধান ললিতবাবুর কাছেই সম্ভবত শেষ হয়ে যাবে। তবে তার কাছে যদি কোনো সন্ধান না পাওয়া যায় তাহলেই আবার অন্য কোনোরূপ সূত্র বার করে তারই আশ্রয় নিতে হবে, আর উপস্থিত সূত্রে বৃথা কর্মভোগী সার হবে। যাই হোক, রামজাদু বাবুকে আর কোনো কথা না বলে সেদিন সেখানেই অতিবাহিত করলাম। পরের দিন সেখান থেকে বেরিয়ে কলকাতার অভিমুখে আগমন করলাম। রামজাদু বাবুও আমার সঙ্গে তার বাড়ি থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থানে প্রস্থান করলেন। আমিও সময় মতো কলকাতায় এসে উপস্থিত হলাম, কিন্তু সময়ের অভাবে সেদিন জেনারেল পোস্ট অফিসে গিয়ে যোগেন্দ্রনাথ বাবু সন্ধান করতে পারলাম না। পরদিন বেলা 10টার সময় জেনারেল পোস্ট অফিসে গিয়ে যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সন্ধান করলাম। ললিতের কথা জিজ্ঞাসা করায় তিনি জানালেন যে ললিত এখন কলকাতার প্রধান টেলিগ্রাফ অফিসে কাজ করে। দুই ভাই এক বাড়িতেই থাকেন। জেলে পাড়ার ভেতর তাদের বর্তমান বাসা। যোগেনবাবুর কাছ থেকে বিদায় হয়ে টেলিগ্রাফ অফিসেও গেলাম। সন্ধান করে ললিতবাবুকে বারও করলাম। তিনি আমাকে অফিসের বাইরে দাঁড়াতে বললেন। আমি তাঁর নির্দেশ অনুযায়ী সেখানে প্রায় আধ ঘন্টা সেখানে দাঁড়িয়ে থেকে দেখলাম ললিতবাবু আমার কাছে আসছেন। তিনি আমার কাছে আসার পর আমি তাকে আমার পরিচয় প্রদান করে জিজ্ঞাসা করলাম, যে সময় আপনি বউবাজারে থাকতেন সেই সময় আপনাদের বাসায় রামজাদু বাবু নামে আরেক বাবু থাকতেন, আপনার মনে আছে? হ্যাঁ মশাই, মনে আছে। রামজাদু আর আমি একই ঘরে থাকতাম। আপনি এবং রামজাদু দুজনেই একদিন গাঙ্গুলি ব্রাদার্সের দোকানে একই প্রকারের দুটি গরম কোট কিনেছিলেন, মনে আছে? হ্যাঁ, অল্প অল্প মনে আছে। আপনি সেই কোটের মূল্য 7 টাকা 9 আনা নগদ দিয়েছিলেন, আর রামজাদুবাবুর কোটের দাম বাকি ছিল, তাই তো? বোধহয় আমি নগদ টাকা দিয়েই কিনেছিলাম। আপনি যে কোটটি কিনেছিলেন সে কোটটি কোথায় এখন? সে কোটটি যে কোথায় আছে তা আমি বলতে পারবো না, কারণ ওটা আমি নিজের জন্য কিনিনি, অন্য একজনের জন্য কিনেছিলাম। কার জন্য কিনেছিলেন? কার জন্য কিনেছিলাম তাও জানি না। আমার খুড়োমশাইয়ের চিঠি মতো কিনেছিলাম। তার কোন বন্ধুর অনুরোধে মাপের সাথে তিনি আমার কাছে 8 টাকা পাঠিয়েছিলেন, আর সেই মতো একটি মাপের কোট কিনে তার কাছে পাঠিয়ে দিতে বলেছিলেন। আমি সেই কোট কিনে তার কাছে পাঠিয়ে দিই। আপনার খুড়ো কোথার থেকে আপনাকে পত্র লেখেন এবং কোট কিনে আপনি কোথায় পাঠিয়ে দেন? আমার খুড়োমশাই কানপুর থেকে আমাকে চিঠি লিখেছিলেন, আমিও সেই কোটটি কিনে তার কাছে সেখানেই পাঠিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনার খুড়ো মহাশয় এখন কোথায় আছেন? কানপুরেই আছেন, সেখানেই তিনি ব্যবসা বাণিজ্য করে থাকেন। তার নাম কি? আমার খুড়োমশাইয়ের নাম কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। আপনার খুড়ো মহাশয় সেই কোট কার জন্য কিনেছিলেন তা আপনি জানেন কি? আমি তো আপনাকে আগেই বলেছি যে তিনি কার জন্যে যে এই কোটটা কিনেছিলেন তা আমি জানি না, তবে তিনি নিজের জন্য যে এটি কেনেননি সেটা ঠিক। ললিতবাবুর কাছে এই কয়েকটা কথা জানতে পেরে আমি সেখান থেকে চলে এলাম। ললিতবাবুও অফিসের ভেতর চলে গেলেন।
এই সম্বন্ধে কলকাতার অনুসন্ধান আপাতত শেষ হলো। এখন কানপুরে গিয়ে কান্তিচন্দ্র মুখোপাধ্যায়ের অনুসন্ধান করতেই হবে। যেটা অবলম্বন করে অনুসন্ধান চলছে, শীঘ্রই তার শেষ মীমাংসা করা প্রয়োজন বিবেচনায় সেই দিন রাত্রি 9টার সময় মেল ট্রেনে কানপুর যাওয়ার জন্য কলকাতা পরিত্যাগ করলাম। নিয়মিত সময় গাড়ি কানপুরে গিয়ে উপস্থিত হলো। আমি গাড়ি থেকে নেমে কোথায় যে যাব তা কিছুক্ষণের জন্য চিন্তা করলাম। ইতিপূর্বে দু একবার যদিও আমি কানপুরে গিয়েছিলাম, কিন্তু কারোর সঙ্গে সবিশেষ আলাপ পরিচয় না থাকায় প্রথমে একটু ভাবলাম, কিন্তু অবশেষে একখানা গাড়ি করে শহরের ভেতর প্রবেশ করলাম। কানপুরে বাঙালির সংখ্যা নিতান্ত কম নয়, তথাপি কান্তিবাবুর অনুসন্ধান করতে আমাকে সবিশেষ কষ্ট করতে হলো না। দু একজন বাঙালিকে জিজ্ঞাসা করায় কান্তিবাবুর বাসার ঠিকানা জানতে পারলাম। যে সময় আমি কান্তিবাবুর বাসায় গিয়ে উপস্থিত হলাম, সেই সময় কান্তিবাবু বাসায় ছিলেন না। প্রায় 2 ঘন্টা সেখানে অপেক্ষা করার পর কান্তিবাবু বাসায় আসলেন। আমাকে দেখে কান্তিবাবু আমার পরিচয় জিজ্ঞাসা করলেন। আমি তাকে আমার প্রকৃত পরিচয় প্রদান করে বললাম, আমি মহাশয়কে 2-1টা কথা জিজ্ঞাসা করার জন্যই কলকাতা থেকে এখানে এসেছি। যদি অনুগ্রহপূর্বক আমার কথার প্রকৃত উত্তর দেন তাহলে বিশেষ উপকৃত হব। এবং অবশেষে কি জন্যে এই সকল কথা আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তা আপনায় বলবো। আমার কথায় কান্তিবাবু সম্মত হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মহাশয়ের ভাতুষপুত্র ললিতমোহন মুখোপাধ্যায় যে একসময় কলকাতার বউবাজারে থাকতেন, তা আপনার মনে আছে কি? খুব মনে আছে। সেই সময় একটি গরম কোট কিনে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি কোটের মাপ এবং 8টি টাকা তার কাছে দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, মনে হচ্ছে ললিত একটা কোট কিনে ডাকে আমার কাছে পাঠিয়েছিল। আচ্ছা, সেই কোটটি এখন কোথায়? আমি একবার সেটা দেখতে চাই। সেই কোট আমার কাছে নেই। আমি সেটা নিজের জন্য কলকাতা থেকে আনাইনি। রামসুন্দরবাবুর পুত্র উপেন্দ্রনাথের জন্য সেই কোট কেনা হয়েছিল। রামসুন্দরবাবু এখন কোথায় এবং তার পুত্র উপেন্দ্রনাথই বা এখন কোথায়? রামসুন্দরবাবু এখানেই আছে। তিনি এখানকার একজন প্রধান কন্ট্রাক্টর, কিন্তু উপেন্দ্রনাথ যে কোথায় আছে তা আমি জানি না। অনেক দিন আমি তাকে দেখিনি। আচ্ছা, রামসুন্দরবাবু এখান থেকে কত দূরে থাকেন? এখন যদি সেখানে যাই তার সঙ্গে দেখা হতে পারে কি? তার বাসা এখান থেকে খুব বেশি দূর নয়। আমি আপনাকে সঙ্গে নিয়ে তার বাসায় যাব। কিন্তু কি জন্যে আপনি অনুসন্ধানে এত দূর এসেছেন আমি সেটা এখন জানতে চাই। সেই সময় আমি কান্তিবাবুকে বললাম, আচ্ছা, যে বিষয়ে অনুসন্ধান করবার জন্য আমি এতদূর পর্যন্ত এসেছি তার সমস্ত ব্যাপার আমি এখন আপনাকে বলতে পারি, কিন্তু রামসুন্দর বাবুর সঙ্গে সাক্ষাৎ হলে হঠাৎ আপনি তাকে কোনো কথা বলবেন না। এই বলে হত্যাকাণ্ডের সমস্ত কথা এক এক করে তার কাছে প্রকাশ করলাম। যেরকম অবস্থায় রুধির রঞ্জিত ছুরিকা হাতে মৃতার সম্মুখে হত্যাকারীকে পাওয়া যায়, যেরমভাবে হত্যাকারী নিজের দোষ স্বীকার করে চরম দণ্ডে দণ্ডিত হওয়ার জন্য লোলুপ পুলিশ এবং ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে যেরমভাবে সে নিজের পরিচয় গোপন করে এসেছে, তার কোনো কথাই আমি বাদ দিলাম না। এক এক করে সব কথাই আমি কান্তিবাবুকে বললাম এবং অবশেষে যে কারণে এই অনুসন্ধানের ভার আমার হাতে এসে পড়েছে, জেলের ভেতর সেই হত্যাকারীর সঙ্গে সাক্ষাৎ করে যেরকমভাবে আমি তাকে বঞ্চনা করবার উপায় করেছিলাম এবং তাতে কৃতকার্য না হয়ে যেরকম অবস্থায় এসে পড়া গেছে, সেই কোটের অনুসন্ধান করতে করতে যতদূর পর্যন্ত গিয়েছি তার সমস্ত ব্যাপারও কান্তিবাবুকে সবিস্তারেই বললাম। আমার সমস্ত কথা শেষ হলে কান্তিবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করলেন। কান্তিবাবুর কথা শুনে ভাবলাম যে কান্তিবাবুর বুদ্ধি নিতান্ত কম নয়। এরকম অবস্থায় বৃদ্ধকে এই সংবাদ একবারে প্রদান করা কোনো ক্রমেই হবে না।
এই ভেবে কান্তিবাবুর সঙ্গে নানা প্রকার পরামর্শের পর অবশেষে এটাই সাব্যস্ত হলো যে প্রথমে আমি গিয়ে সেই বৃদ্ধের সঙ্গে সাক্ষাৎ করব না। কান্তিবাবু যেমন সর্বদা তার কাছে গিয়ে থাকেন, আজও সেইভাবেই তার কাছে যাবেন এবং কথায় কথায় জিজ্ঞাসা করে নেবেন তার পুত্র উপেন্দ্রনাথ এখন কোথায় আছে, আর উপেন্দ্রনাথের যে কোট তিনি কলকাতা থেকে আনিয়ে দিয়েছিলেন সেই কোটই বা এখন কোথায়। এইরকম পরামর্শ স্থির হওয়ার পর সময় মতো কান্তিবাবু রামসুন্দর বাবুর বাসায় গেলেন। আমি কান্তিবাবুর বাসাতেই রইলাম। বাসার সকলের কাছে কান্তিবাবু আমার পরিচয় প্রদান করেছিলেন আমি তার একজন আত্মীয়, সুতরাং কান্তিবাবু ছাড়া সেই সময় আমার প্রকৃত পরিচয় আর কেউই পেল না। সন্ধ্যের পর কান্তিবাবু বাসায় ফিরলেন। তার কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 2 মাস আগে উপেন্দ্রনাথ বাবু কানপুর থেকে তার শ্বশুর বাড়ি কাশীধামে গিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী তার মাতার কাছে কাশীতেই বাস করছিলেন। উপেন্দ্রনাথ কাশীতে পৌঁছে পিতাকে 2খানা মাত্র পত্র লেখেন, কিন্তু তারপর বৃদ্ধ রামসুন্দর উপেন্দ্রনাথের আর কোনো সংবাদ পাননি। পত্রের ওপর পত্র লেখেন, কিন্তু পত্রের কোনো উত্তর না পেয়ে নিতান্ত চিন্তিত হয়ে পড়েন এবং অবশেষে তার একজন উপযুক্ত কর্মচারীকে উপেন্দ্রনাথের অনুসন্ধান করতে কাশীতে পাঠিয়ে দেন। আজ 2 দিন হল উক্ত কর্মচারী কাশী থেকে ফিরেছে। এই কর্মচারীর সঙ্গেও কান্তিবাবুর সাক্ষাৎ হয়। তার কাছ থেকে কান্তিবাবু আরও জানতে পেরেছেন যে কর্মচারী সন্ধান করে যেখানে উপেন্দ্রনাথের সহস্র ঠাকুরানী বাস করতেন সেখানে যান, কিন্তু সেখানে কাউকেও দেখতে পান না। সন্ধান করে জানতে পারেন যে উপেন্দ্রনাথের সেখানে যাওয়ার 2-1 দিন পরেই তার শাশুড়ির কাশী প্রাপ্তি হয়। এই ঘটনার 2 দিন পর পর্যন্ত সকলেই সেখানে উপেন্দ্রনাথ ও তার স্ত্রীকে দেখেছে, কিন্তু তারপর তারা উভয়ে যে কোথায় চলে গিয়েছিল এ কথা আর কেউ বলতে পারেনি। কর্মচারী ফিরে এসে বৃদ্ধকে এই সংবাদ প্রদান করায় বৃদ্ধ একবার শয্যাশায়ী হয়েছেন। পুত্র শোকে নিতান্ত বিহ্বল হয়ে অবিরত অশ্রুজল বিসর্জন করছেন। কারোর প্রবোধ মানছেন না। তার পুত্র জীবিত আছেন এ কথা তার হৃদয়ঙ্গম করানো এখন নিতান্ত খুব একটা সহজ কাজ নয়। কাশীতে যাবার সময় উপেন্দ্রনাথ কি কি বস্তু নিয়ে গিয়েছিলেন বাড়ির চাকরের সঙ্গে সেই বিষয়ে সন্ধান করায় কান্তিবাবু জানতে পেরেছেন যে কোটের অনুসন্ধান উপলক্ষে আমি এত দূর এসেছি সে কোট তিনি সঙ্গে করেই নিয়ে গিয়েছেন। কান্তিবাবুর সাহায্যে এতগুলো বিষয় অবগত হয়ে তাকে ধন্যবাদ প্রদান করলাম। আমার মনের মনে একটু আনন্দও হলো। যে বিষয়ের অনুসন্ধান উপলক্ষে আমি এত কষ্ট সহ্য করেছি আজ সেই কষ্টের সুফল লাভ হলো। হত্যাকারীর পরিচয় এতদিনে পাওয়া গেল। যে বিষয়ের জন্য আমার ঊর্ধ্বতন কর্মচারী নিতান্ত উদ্গ্রীব আজ সেই কাজ শেষ হলো। অনুসন্ধানের মধ্যে এখন কেবল বাকি থাকলো হত্যা করার উদ্দেশ্য। যখন লোক ঠিক হলো, তার বাসস্থান নির্ণয় হলো, তখন হত্যার উদ্দেশ্য যে সহজেই বেরিয়ে পড়বে হৃদয়ে এই আশা স্থান পেল। এদিকে কিন্তু বৃদ্ধের অবস্থা শুনে আমার মনে অত্যন্ত দুঃখ হলো। তখন তার যেরকম অবস্থা হয়েছিল সেরকম অবস্থায় তার কাছে গিয়ে ঘটনার প্রকৃত কথা বলে সে সময় তার হৃদয়ের প্রজ্বলিত পাবকের ওপর ঘৃতাহুতি কিভাবে প্রদান করব? বর্তমান ঘটনা বৃদ্ধকে বলা উচিত কিনা এ বিষয়ে কান্তিবাবুর সঙ্গে নানা প্রকার তর্ক বিতর্ক হয়ে অবশেষে সাব্যস্ত হলো যে এই বিষয় বৃদ্ধকে বলা কর্তব্য। কারণ প্রথমত বৃদ্ধ যে পুত্রের কোনরূপ সন্ধান পাচ্ছেন না তার সন্ধান পাবেন, আর দ্বিতীয়ত মোকদ্দমায় এখন উপেন্দ্রনাথ আসামি। বিনা চেষ্টায় সেই মোকদ্দমা থেকে কোনো প্রকারেই তার পরিত্রাণের উপায় নেই। তার পিতা যদি এই সংবাদ না পান তাহলে কেই বা মোকদ্দমার তত্ত্বাবধান করবে, আর কেই বা অর্থের সাহায্য করতে সমর্থ হবে? এরকম নানা রকম ভেবেচিন্তে তার পরের দিন বৃদ্ধকে সংবাদ দেওয়া স্থির করলাম।
পরদিন সকালে আমি এবং কান্তিবাবু উভয়ই রামসুন্দর বাবুর বাসায় গিয়ে উপস্থিত হলাম। সেই সময় রামসুন্দর বাবু বাড়ির ভেতরে ছিলেন। কান্তিবাবু একজন পরিচারককে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন যে একটি বাবু উপেন্দ্রনাথের সংবাদ নিয়ে এখানে এসেছেন। রামসুন্দর বাবু এই সংবাদ পাওয়া মাত্রই বাইরে আসলেন। আমরা উভয়ে সম্মুখে বসেছিলাম। আমাদেরকে দেখে রামসুন্দর বাবু বললেন, উপেন্দ্রের সংবাদ কে এনেছেন? আমার উপেন্দ্র এখন কোথায়? সে ভালো আছে তো? আমি উত্তরে বললাম, আমি উপেন্দ্রবাবুর সংবাদ এনেছি। তিনি যদিও এখন প্রাণগতিক ভালো আছেন, কিন্তু তিনি নিতান্তই বিপদাপন্ন। আমার উপেন্দ্র বিপদাপন্ন? সে এখন কোথায়? আর কি বিপদ হয়েছে? এই বলে বৃদ্ধ বসে পড়লেন। উপেন্দ্রবাবু যে প্রকার বিপদে পড়েছেন তাই আপনাকে বলার জন্য আমি এত দূর এসেছি। আপনি স্থির না হলে সমস্ত কথা আমি আপনাকে কিভাবে বলতে পারি বলুন তো? উপেন্দ্রবাবু এখানে নেই, তিনি এখন কলকাতায়। কোনো ফৌজদারি মোকদ্দমায় পড়ে তিনি এখন আসামি হয়েছেন, যদিও বিচার এখনো শেষ হয়নি। আমি একে একে সব কথা বললাম। উপেন্দ্র যে আমার জীবিত আছে এটা শুনেই আমি আজ কত সুস্থ হলাম। ফৌজদারি মোকদ্দমায় সে আসামি হয়েছে, তাতে আমি ততটা চিন্তিত নই। তার জন্য খরচপত্র করব, উকিল কাউন্সিল বন্দোবস্ত করে দেব, সে নিশ্চয়ই অব্যাহতি পাবে। আপনি যে এই সংবাদ দিতে এখানে এসেছেন, আপনি কে? বৃদ্ধ যেন কিঞ্চিত সুস্থভাবে আমায় এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি উত্তর দিলাম, আমি একজন পুলিশ কর্মচারী। আপনার পুত্রের অনুরোধ ক্রমে আপনাকে এই সংবাদ প্রদান করতে এত দূর এসেছি। আমার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। আপনি যখন পুলিশ কর্মচারী, তখন আপনি বোধহয় নিশ্চয়ই বলতে পারবেন যে আমার উপেন্দ্রনাথ কিরূপ ফৌজদারি মোকদ্দমায় পড়েছে, কে তার নামে নালিশ করেছে, আর কি জন্যেই বা তার নামে অভিযোগ হয়েছে। এখন এখন কিরূপেই বা সে কাশী থেকে আমাদের সংবাদ না দিয়ে একেবারে কলকাতায় গিয়ে উঠেছে। বৃদ্ধের প্রশ্নে আমাকে তখন একটু ভাবতে হলো। ভাবলাম, যদি এখন আমি বৃদ্ধকে সমস্ত কথা পরিষ্কারভাবে বলি, তাহলে বৃদ্ধ ভারী বিপদের আশঙ্কায় একেবারে অধীর হয়ে পড়বেন। হয়তো এক করতে গিয়ে আর এক বিষম বিপদ হয়ে যাবে। শেষে বৃদ্ধকে সুস্থ করাও দায় হয়ে উঠবে। এইরকম নানা প্রকার ভেবে অবশেষে আমাকে মিথ্যে কথা বলতে হলো। এইরকম মিথ্যে কথার পাপ আছে কিনা জানি না, কিন্তু সেই কল্পিত পাপের বিভীষিকার দিকে মুহূর্তের জন্য লক্ষ্য না করে বললাম, আসলে আমি সেই সংবাদ আপনাকে প্রদান করবার জন্য এখানে আসিনি, এবং সবিশেষ অবস্থাও আমি খুব একটা ভালোভাবে জানি না। কোনো এক কার্য উপলক্ষে আমাকে কানপুরে আসতে হয়। কানপুরে আসার আগে কোনো এক কার্যের জন্য খুনি মোকদ্দমায় অভিযুক্ত একজন আসামির সঙ্গে দেখা করবার জন্যেই হরিণবাড়ির জেলে আমি গিয়েছিলাম। সেখানে আপনার পুত্রের সঙ্গে আমার দেখা হয়। আমি কানপুরে আসব জানতে পেরে আপনার পুত্র তার বিপদের সংবাদ আমাকে প্রদান করেন এবং বলে দিলেন, আমি যখন কানপুরেই যাচ্ছি সেই সময় না হয় তার পিতার সঙ্গে একবার দেখা করে আসি। আর আপনি যদি ওখানে না যান তাহলে হয়তো আপনার পুত্র এই বিপদ থেকে মুক্ত হবেন না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কি মোকদ্দমায় অভিযুক্ত। তাতে তিনি আমাকে কেবলমাত্র এটাই বলেছিলেন, আমি কোন রূপ গুরুতর অপরাধের অভিযুক্ত হয়ে হাজতে আছি। পিতা এখানে আগমন করলে সমস্তই জানতে পারবেন। এছাড়া আর কোনো রকম সংবাদ আমি আপনাকে দিতে পারবো না। এরম অবস্থায় যদি আপনি আমার সঙ্গে কলকাতায় যেতে চান তাহলে যেতে পারেন। আমি কাল সকালবেলায় এই স্থান পরিত্যাগ করব।
যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম আমার সে কাজ শেষ হয়ে গিয়েছে। দেখলাম বৃদ্ধ আমার সমস্ত কথা বিলক্ষণ মনোযোগের সঙ্গে শুনল। পরের দিন তিনি আমার সঙ্গে কলকাতা আসবেন তাই স্থির হলো। সেই দিনও আমাকে কান্তিবাবুর বাসাতেই থাকতে হলো। কান্তিবাবু কোনো কথাই রামসুন্দর বাবুর কাছে প্রকাশ করলেন না। পরের দিন সকালে বৃদ্ধ তার সরকার ও একটি মাত্র চাকর সঙ্গে নিয়ে আমার সঙ্গে কানপুর পরিত্যাগ করলেন। সময় মতো আমরা সকলেই কলকাতায় এসে উঠলাম। যেদিন আমরা কলকাতায় এসে উপস্থিত হলাম সেদিনই রামসুন্দর বাবু তার পুত্রের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করলেন এবং যাতে আমি তার সঙ্গে যাই, উপেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে পারি, তার জন্য আমাকে বারবার অনুরোধ করতে লাগলেন। আমি যেন তার অনুরোধেই সম্মত হয়ে বললাম, আচ্ছা তাই হবে। আজই আমি আপনাকে সঙ্গে করে হরিণবাড়ির জেলে নিয়ে যাব এবং যাতে উপেন্দ্রনাথের সঙ্গে আপনার সাক্ষাৎ করিয়ে দিতে পারি তার বন্দোবস্ত করব। এই বলে কেবলমাত্র বৃদ্ধকে সঙ্গে নিয়ে আমি সেদিনই হরিণবাড়ির জেলে গেলাম। যাবার সময় মাঝপথে আমি তাকে বললাম, দেখুন রামসুন্দরবাবু, উপেন্দ্রনাথ এখন হাজতের আসামি। তার সঙ্গে সাক্ষাৎ করা নিতান্ত সহজ নয়। জেলের প্রধান কর্মচারীর আদেশ ব্যতি রেখে কেউই হাজতের আসামির সঙ্গে কথা বলতে পারেন না। সেজন্যই হাজতের আসামির সঙ্গে সাক্ষাৎ করতে প্রায় সকলেরই সেখানে সকালবেলা যাওয়া প্রয়োজন। কারণ এই প্রধান কর্মচারীর সঙ্গে সকাল ছাড়া সাক্ষাৎ হওয়া বা তার কাছ থেকে অনুমতি পাওয়ার আর কোনো উপায় নেই। এরকম অবস্থায় যখন আপনি এখনই যেতে চান, তখন যে উপেন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করিয়ে কথা বলতে পারবেন তা আমার মনে হয় না। তবে উপায়ের মধ্যে এই আছে যে আমি পুলিশ কর্মচারী, আমি যখন ইচ্ছে তখনই জেলের ভেতর যেতে পারি এবং যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই সাক্ষাৎ করতে কিংবা তার সঙ্গে কথাবার্তাও বলতে পারি। যখন আপনি আপনার পুত্রকে নিতান্তই দেখতে চাইছেন তখন আমি আপনার জন্য জেলের ভেতর যাব এবং সঙ্গে করে উপেন্দ্রনাথকে এমন এক স্থানে নিয়ে আসব যাতে আপনি জেলের বাইরে দ্বারের সামনে দাঁড়িয়ে তাকে দেখতে পারেন। আপনি যে সকল বিষয় তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করবেন তাও আমি তাকে জিজ্ঞাসা করে আপনাকে বলতে পারব। এছাড়া যদি আপনি তার সঙ্গে সাক্ষাৎ করে নিজে জিজ্ঞাসাবাদ করতে বা পরামর্শাদি দিতে চান, তাহলে অপর কোনো দিন সময় মতো এসে প্রধান কর্মচারীর আদেশ নিয়ে আপনি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন। দেখলাম বৃদ্ধ আমার কথায় সম্মত হয়ে আমার মতেই মত দিলেন। তাকে জেলের বাইরে রেখে আমি জেলের ভেতর প্রবেশ করলাম। বৃদ্ধ জেলের দ্বারের সম্মুখে রেলের বাইরে পুত্রকে দর্শন করবার জন্য দাঁড়িয়ে রইলেন। আমি জেলের ভেতর যাওয়ার সময় তিনি আমাকে বলে দিলেন, দেখো উপেন্দ্রনাথ কি মোকদ্দমায় পড়েছে, কেনই বা তার হাজত হয়েছে এবং এর জন্য কি প্রকার সংগ্রহ আবশ্যক, এ সমস্ত কথাই ভালো করে জিজ্ঞাসা করে নেবে। আরও জিজ্ঞাসা করবেন যে সে কলকাতায় এসেছে কেন এবং তার পরিবারই বা এখন কোথায়। এই সমস্তই উপেন্দ্রনাথকে জিজ্ঞাসা করব বলে আমি তখন জেলের ভেতর প্রবেশ করলাম। আমি আগেই বলেছি জেলের প্রধান কর্মচারীগণ আমাকে চিনতেন। সম্মুখেই জেলার সাহেবকে দেখতে পেয়ে তাকে আমার মনের কথা বললাম। তিনি আমার প্রস্তাবে সম্মত হয়ে হত্যাকারীকে আমার সামনে নিয়ে আসলেন। তাকে দেখা মাত্র আমি বললাম, উপেন্দ্রনাথ, আমি পুনরায় এসেছি এবং ওই দেখো তোমাকে দেখার জন্য আরও এক ব্যক্তি আমার সঙ্গে এসেছে এবং দ্বারের সামনে দাঁড়িয়ে আছে। এই বলে বৃদ্ধ রামসুন্দরকে দেখিয়ে দিলাম। উপেন্দ্রনাথ বৃদ্ধের প্রতি দৃষ্টি ক্ষেপণ করলেন সত্যি, কিন্তু সেই দৃষ্টি ক্ষণস্থায়ী হলো মাত্র। মুহূর্তের মধ্যে উপেন্দ্রনাথ নিজের মুখ ফিরিয়ে নিয়ে কাঁপতে কাঁপতে সেখানে বসে পড়লেন। তার মুখ থেকে একটিও কথা বের হলো না। উপেন্দ্রনাথের সেই অবস্থা দেখে আমার মনে ভয় হলো। ভাবলাম উপেন্দ্রনাথ হত্যাপরাধে অভিযুক্ত, সুতরাং তার মন সত্যিই যে অসীম চিন্তায় পরিপূর্ণ। তার উপর ওর যে অভিসন্ধি থাকুক, যে কারণে
ইনি নিজের পরিচয় প্রদান করতে একেবারে অসম্মত। আজ যে কেবল তাই প্রকাশ হয়ে পড়ল তাই নয়, তার সেই স্নেহময় বৃদ্ধ পিতা তার বিপদের কথা শুনে আর কোনো প্রকারেই যখন নিজের মন স্থির রাখতে পারলেন না পুত্রকে দেখার জন্যে, এই ঘোর বিপদ থেকে তার প্রাণ রক্ষা করবার জন্যে যখন এতদূর পর্যন্ত এসে উপস্থিত হলেন, তখন উপেন্দ্রনাথের মনের ভাব যে কিরকম হলো তা অনুমান করা উপেন্দ্রনাথ ছাড়া অপরের সাধ্য নয়। এরকম অবস্থায় বিপদের উপর বিপদ ঘটবার সম্পূর্ণরূপ সম্ভাবনা। সেই চিন্তারুগ্ন কারারুদ্ধ উপেন্দ্রনাথের পক্ষে এই সময় নিজের মনকে স্থির রাখা নিতান্ত সহজ নয়। আমার সংকেত অনুযায়ী জেলা সাহেব উপেন্দ্রকে একটা ঘরের ভেতর নিয়ে গেলেন। উপেন্দ্রনাথ সেখানে গিয়ে বসে পড়লেন, আমিও সেখানে বসে পড়লাম। জেলা সাহেবও আমার কাছেই বসলেন। আজ ভয়ানক পরীক্ষার দিন। এই ভয়ানক পরীক্ষা থেকে যদি উপেন্দ্রনাথ উত্তীর্ণ হতে পারে তবেই জানব যে তিনি স্থির প্রতিজ্ঞ। আজ বুঝতে পারব যে উপেন্দ্রনাথ তার এই বিপদের সময়ও তার মনকে স্থির রাখতে পারে কিনা, তিনি যে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ কিনা আজ তা বুঝতে পারব। আজ বুঝতে পারব তার সেই অস্বাভাবিক ঘোর প্রতিজ্ঞার অর্থ কি। সেই সময় আমি উপেন্দ্রনাথকে ডাকলাম, উপেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ, শুনছ? উপেন্দ্রনাথ আমার মুখের দিকে চাইলেন। তার চোখে যে দৃষ্টি আমি আগে দেখেছিলাম আজ সে দৃষ্টি নেই। ঘোর প্রতিজ্ঞায় আবদ্ধ ভয়ানক বিপদসংকুল বিষয়ে নির্ভর চক্ষুর যে চাহনি, আজ সে চাহনি নেই। আজ তার চোখ সরল বালকের চোখ বলেই মনে হয়। যে শুল্কচক্ষু নিয়ে সেদিন উপেন্দ্রনাথ আমার সামনে উপস্থিত হয়েছিলেন, এখন দেখলাম সেই চক্ষু তিনি হারিয়েছেন। তার পরিবর্তে পদ্মপত্রের জলের ন্যায় টলটলায়মান জল ভরা চোখ নিয়ে তিনি আমার সামনে বিরাজ করছেন। উপেন্দ্রনাথ, তুমি এখন বুঝতে পারলে পূর্বে আমি তোমার কাছে কোনো রকম মন্দ অভিপ্রায় এসেছিলাম নাকি বাস্তবিকই তোমার কোনো আত্মীয়ের কাছ থেকে এসেছিলাম? বোধহয় বুঝেছ। যখন বুঝতে পেরেছ তখন প্রকৃত কথা বলবে না? আর প্রকৃত কথা না বললেও কি তুমি এখন বিবেচনা করো যে তুমি মরতে পারবে? যদি আমরা এই বিষয়ে কিছুই জানতে না পারতাম, তোমার পিতা যদি তোমার সাহায্যের জন্য এখানে আসতে না পারতেন, তাহলে হয়তো তুমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করলেও করতে পারতে। কিন্তু জেনো, এখন আর তা হবে না। ভালো হোক আর মন্দ হোক, তুমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে কোনো ক্রমেই পারবে না। তোমার এই মোকদ্দমা সম্বন্ধে আমরা বড় বড় কাউন্সিলের মত নিয়েছি। পুলিশ এই মোকদ্দমার প্রমাণস্বরূপ যে সকল সাক্ষী উপস্থিত করেছে তাদের জবাববন্দির নকল তাদেরকে দেখানো হয়েছে। কাগজপত্র দেখে তারা সকলেই বলেছেন যে এই মোকদ্দমায় তুমি তোমার দোষ নিজের মুখে স্বীকার করলেও কোনো প্রকারেই তোমার ফাঁসি হওয়ার সম্ভাবনা নেই। এরকম অবস্থায় প্রকৃত কথা গোপন করার আর কোনো দরকারই নেই। বিশেষত তোমার বৃদ্ধ পিতা কেবলমাত্র সত্যিটা জানার জন্যই এত দূর থেকে এখানে এসেছেন। তোমার এই বিপদের সংবাদ পেয়েই তিনি কাশীধামেও গিয়েছিলেন। সেখানে যা যা ঘটেছিল তাও তার জানতে আর বাকি নেই। আমি তোমাকে যে সকল কথা বলছি, যে বিষয়ে তোমার কাছে আমি জানতে চাইছি, তোমার পিতা স্বয়ং এসে তোমাকে সেই সব বিষয়ে জিজ্ঞাসা করতেন। কিন্তু তিনি পিতা, তুমি পুত্র, পাছে সকল কথা তার কাছে প্রকাশ করতে তোমার লজ্জাবোধ হয়, সেই জন্য তিনি নিজে তোমার কাছ থেকে সেই সকল কথা শুনতে না এসে বাইরে দাঁড়িয়ে আছেন এবং তিনি আমাকে পাঠিয়েছেন সেগুলো শোনার জন্যে। এখন আর কোনো কথা তোমার গোপন করা উচিত নয়। বিশেষত যে বিষয়ে অনেক কথা তিনি এখন জানতে পেরেছেন সেই বিষয়ে এখন আর গোপন করে তোমার লাভ কি? এই বলে আমি নিরস্ত হলাম। উপেন্দ্রনাথ আমার সমস্ত কথা একান্ত মনোযোগের সঙ্গে শুনে অবশেষে বললেন, মহাশয়, আপনি আমার আত্মীয় হন আর যেই হন না কেন, যখন আপনি আমার পিতার সাথে আগমন করেছেন এবং যখন বুঝেছি আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে আর কোনো ক্রমেই সমর্থ হব না, তখন আমি আমার কোনো কথা আপনাদের কাছে লুকাবো না।
সমস্তই আমি পরিষ্কার করে বলছি। পিতাকে যা বলা বিবেচনা করেন তাই বলবেন। ভালো মন্দ বিচার করবার ক্ষমতা এখন আমার নেই। লজ্জা ভয় এখন আমাকে পরিত্যাগ করেছে। এই বলে উপেন্দ্রনাথ চুপ করলেন। তারপর আবার বললেন, আমার পিতাকে বলবেন তার এই কুপুত্রের পক্ষে সংসার পরিত্যাগ করাই মঙ্গল। যে নিজের হৃদয়কে নিজেই চিনতে পারল না, এত বয়সেও যে ভালো মন্দ বুঝতে সমর্থ হলো না, তার এই সংসারে বেঁচে থাকবার প্রয়োজন কি? সামান্য ভ্রমের বশীভূত হয়ে যে পাবার তার নিজের হৃদয়ের দীপ্তিমান অমূল্য রত্নকে হেলায় হারাতে পারে, এই সংসারে তার মুখ দেখাবার অধিকার নেই। এই বলতে বলতে উপেন্দ্রনাথের কণ্ঠরোধ হয়ে গেল। প্রায় 10 মিনিট সেইভাবে থেকে ভাঙা গলায় বললেন, মহাশয়, আমার পিতাকে বলবেন তার নিকট থেকে বিদায় নেওয়ার পর কাশীতে পৌঁছাবার 2 দিন পরেই আমার শাশুড়িমা ইহলোক ত্যাগ করলেন। মাতৃশোকে নিতান্ত অধীরা হয়ে আমার স্ত্রী অনবরত কাঁদতে থাকল। তাকে সান্ত্বনা করে শাশুড়ি মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে রাত্রি 9টার সময় বাসায় ফিরে এলাম। যে বাড়িতে তারা বাস করতেন সেই বাড়ির সদর ও অন্দর 2 ভাগে বিভক্ত। তা বোধ হয় আপনি অবগত থাকলেও থাকতে পারেন। বাইরের অংশে আমার শাশুড়ি থাকতেন, ভিতরের অংশে অপর কয়েকটি স্ত্রীলোকের দ্বারা অধিকৃত ছিল। যা হোক, বাড়ির ভেতর প্রবেশ করার সময় দেখলাম একটি অপরিচিত যুবক দ্রুত বেগে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। তাকে দেখে ভাবলাম বোধহয় ইনি আমার শাশুড়ির কোনো পরিচিত বা আত্মীয় হবেন। সুতরাং সে সম্বন্ধে সেই দিন কোনরূপ অনুসন্ধান করার প্রয়োজন হলো না। ঘরের ভেতর প্রবেশ করে দেখি আমার স্ত্রী মাতৃশোকে অধীরা হয়ে তখনও কেঁদে চলেছে। তাকে অনেক রূপ বুঝিয়ে কতক পরিমাণে সান্ত্বনা করলাম। ক্রমে সেই দিনের রজনী প্রভাত হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে শোক দুঃখ যে ক্রমে ভুলতে হয় তা পরদিনই বুঝতে পারলাম। আমার স্ত্রী প্রথম দিন যেরূপ শোকে অধীরা হয়েছিল, দেখলাম দ্বিতীয় দিনে তার কিয়দংশ কমে গেল। ভাবলাম আরও 2 দিন অতিবাহিত হয়ে গেলে যেমনি চতুর্থী ক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, অমনি আমি আমার স্ত্রীকে নিয়ে কানপুরে গমন করব। সেই দিন সন্ধ্যার সময় কোনো কার্য উপলক্ষে আমাকে বাইরে যেতে হয়। যখন আমি বাইরে থেকে ফিরে আসি তখন রাত্রি 10টার বেশি হয়েছে। আমি যেমন সদর দ্বার দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করছি, অমনি সেই পূর্বোক্ত মনুষ্য মূর্তি পুনরায় আমার সম্মুখে পড়ল। আজ বোধ হলো সে যেন আমার স্ত্রীর ঘর থেকেই আগমন করছে। আমাকে হঠাৎ সম্মুখে দেখে কোনো কথা না বলে সে বিদ্যুতের ন্যায় পলায়ন করল। আজ তার এইরূপ ভাবে পলায়ন দেখে আমার বড় ভালো বোধ হলো না। নানা রূপ সন্দেহ এসে আমার হৃদয়ে উপস্থিত হলো। ঘরের ভেতর প্রবেশ করে দেখি আমার স্ত্রী জেগে রয়েছে। তখন তাকে সেই অপরিচিত পুরুষের কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু সে তার সম্বন্ধে কোনো কথাই আমাকে বলতে পারল না। আমি বুঝলাম বলল না, কেবল বলল, কই আমি কিছু জানি না তো। বলতে কি, আজ আমার স্ত্রীর চরিত্রের প্রতি হঠাৎ সন্দেহ উপস্থিত হলো। ভাবলাম কাশীতে থেকে আমার স্ত্রী অবিশ্বাসিনী হয়েছে। তার চরিত্রের ওপর সন্দেহ হলো সত্য, কিন্তু তাকে আমি সেদিন কোনো কথা বললাম না। পরদিন সন্ধ্যার সময় আমাকে পুনরায় বাইরে যেতে হলো। সেই দিন যখন আমি ফিরে আসলাম তখন রাত্রি 11টা বেজে গিয়েছে। সদর দ্বার দিয়ে নিয়মিত রূপে বাড়ির ভেতর প্রবেশ করে দ্রুত পদে আমি আমার স্ত্রীর ঘরের ভেতর গেলাম। দেখলাম সেই ঘরের দ্বার খোলা। সেই ঘরের ভিতর এক পাশে একটি মৃন্ময় প্রদীপ টিপ টিপ করে জ্বলছে। আমার স্ত্রী শয্যার উপর শয়ন করে নিদ্রায় গিয়েছে বোধ হলো। আমি যখন ঘরের ভিতর প্রবেশ করে সেই শয্যার এক পাশে বসলাম, সেই সময়ে দেখলাম
আবার সেই অপরিচিত যুবক সেই ঘরের ভিতর থেকে বেরিয়ে আমার সম্মুখ দিয়ে দ্রুত বেগে বেরিয়ে গেল। আমিও তার পেছন পেছন ছুটলাম, কিন্তু সে দ্রুত পদে একবারে বাড়ি থেকে বেরিয়ে যে কোন গলির ভেতর প্রবেশ করলো তার কিছুতেই বুঝতে পারলাম না। আমি আমার স্ত্রীর ঘরে ফিরে এসে তাকে উঠালাম। যে অপরিচিত যুবক তার ঘর থেকে বেরিয়ে গেল সে কে জিজ্ঞাসা করায় আমার স্ত্রী অতীব আশ্চর্য হয়ে বলল, কই, আমি কিছু জানি না তো। এ কথা আমার ভালো লাগলো না। এক ব্যক্তি তার ঘর থেকে বেরিয়ে গেল, আর সে কে তা সে জানে না। এই কথা বললে কে তার কথা বিশ্বাস করবে? আর এই কথা আমি অন্য কারোর কাছ থেকে শুনিনি। একদিন নয়, দুদিন নয়, পরপর 3 দিন তাকে আমি নিজের স্বচক্ষে দেখেছি। জানি না এক কথায় কি করে আমি আমার মনকে সন্তোষ বা প্রবোধ দিতে পারি। বলতে কি, আজ আমার স্ত্রীর চরিত্রের ওপর দারুণ সন্দেহ হলো। কেবল সন্দেহ কেন, আমি তাকে স্পষ্টই বললাম, কলঙ্কিনী, আমি এতদিন জানতাম না যে তুই মানবীরূপী পিশাচী। বলতে বলতে আমার হৃদয়ে দারুণ ক্রোধের উদ্বেগ হলো। আমি হিতাহিত জ্ঞানের মস্তকে পদাঘাত করে নিতান্ত কাপুরুষের ন্যায় সবলে তাহার বক্ষস্থলে এক পদাঘাত করলাম। মাতৃশোকে বিহলা সেই দুর্বলা অবলা আমার দারুণ পদাঘাত সহ্য করতে না পেরে সেই স্থানেই পড়ে গেল। আমি তার উপর আরো 2-1টি পদাঘাত করে নিতান্ত ক্রুদ্ধভাবে সেই স্থানে বসে পড়লাম। সাধবী সেই পদাঘাত সহ্য করে ধীরে ধীরে উঠে বসলো। বসে আমার পদযুগল ধরে নিতান্ত কাতর কণ্ঠে বলল, না, আমি কলঙ্কিনী নই। তোমাকে ছাড়া আমি আর কখনো কাউকে হৃদয়ে জায়গা দিইনি। আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন, আমি কিন্তু আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি এর কিছুই জানি না। আমায় মিথ্যা কলঙ্কে কলঙ্কিত করবেন না, আমার কোনো দোষ নেই। স্ত্রীর এই রোদন ধ্বনিতে আমার দারুণ ক্রোধ আরো প্রচন্ড রূপ ধারণ করলো। আমি তার হস্ত সবলে দূরে নিক্ষেপ করলাম। আরো 2-1টি পদাঘাত করে বললাম, পাপিয়াসী, আমি তোর কথায় আর কখনো বিশ্বাস করি না। তুই আমার সামনে থেকে দূর হ। তোর পাপ মুখ আমি আর এই জন্মে দর্শন করব না। এই বলে বলপূর্বক তাকে ঘর থেকে বাইরে বের করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলাম। অনাথিনী বাইরে গিয়ে করুণ স্বরে বলল, আপনি যখন আমার চরিত্রের উপর অবিশ্বাস করে আমার মুখ দেখবেন না বলে প্রতিজ্ঞা করলেন, তখন আমি আপনাকে আর আমার মুখ দেখাই কোন লজ্জায়। কিন্তু মনে রাখবেন, আমি অবিশ্বাসিনী নই। যদি আপনার পায়ে আমার মন থাকে, তাহলে ঈশ্বর আপনাকে জানাবেন যে আমার হৃদয় কালকুঠে পূর্ণ নাকি তোমারই পবিত্র প্রণয় ভরা। বিজাতীয় ক্রোধে আমার হৃদয়ে পূর্ণ ছিল, সুতরাং সেই অনাথিনীর কোনো কথা আমার মনকে আকৃষ্ট করতে পারল না। আমি জাগ্রত অবস্থায় সেই ঘরের ভিতর বসে সমস্ত রাত্রি অতিবাহিত করলাম, কিন্তু একবারের জন্য দেখলাম না যে সেই নিশীথ রাতে সে অনাথিনী কোথায় গেল। পরদিন সকালবেলা ঘর থেকে বাইরে বেরালাম, কিন্তু তার কোনরূপ সন্ধান করলাম না। তখনও পর্যন্ত সেই দারুণ ক্রোধ আমার হৃদয়কে পরিত্যাগ করেনি। সমস্ত দিনও সেই রূপ অতিবাহিত হলো। আহার আদি কিছুই হলো না, ক্ষুধা তৃষ্ণা একেবারেই বুঝতে পারলাম না। রাত্রি 9টার সময় আমি সেই ঘরের ভিতর একাকী বসে আছি। গৃহ অন্ধকার, কিন্তু দ্বার খোলা। জানি না কি কারণে হঠাৎ আমার দৃষ্টি সদর দ্বারের দিকে পতিত হলো। দেখলাম সেই অপরিচিত যুবক ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করছে। ভাবলাম, সে যদি এসে এই ঘরের ভিতর প্রবেশ করে তাহলে আজ নিঃসন্দেহকে হত্যা করে প্রতিহিংসা সাধন করব।
যুবক ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করে আমার গৃহের সম্মুখ দিয়ে অন্যদিকে গমন করলো। আমার ঘরে প্রবেশ করলো না দেখে আমিও আস্তে আস্তে উঠলাম। নিঃশব্দ পদ সঞ্চারে ওর অনুসরণ করলাম। দেখলাম সে ক্রমে আমাদের অধিকৃত প্রকোষ্ঠ অতিক্রম করে সেই বাটির ভিতরের একটি প্রকোষ্ঠে প্রবেশ করলো। আমিও দূর হতে তার পেছন পেছন গমন করে সমস্ত সচক্ষে দেখতে লাগলাম। দেখলাম একটি গৃহের সম্মুখে গিয়ে সে ধীরে ধীরে তার দরজায় আঘাত করলো। দেখতে দেখতে সেই গৃহের দ্বার ভিতর থেকে খুলে গেল। সেই গৃহে একটি প্রদীপ জ্বলছিল। তখন তার সাহায্যে দেখলাম সেই দ্বার উন্মুক্তকারী একটি বিধবা স্ত্রী। দ্বার খোলা মাত্র সেই পুরুষটি সেই ঘরের ভেতর প্রবেশ করলো। অমনি সেই ঘরের দ্বার পুনরায় ভিতর থেকে বন্ধ করে দিল। এতক্ষণে আমার চৈতন্য হলো। ঈশ্বর আজ আমার চক্ষু দ্বারা আমাকে দেখিয়ে দিল কিরূপ ভ্রমে পতিত হয়ে পতিপ্রাণ অবলার উপর আমি কি ভীষণ অত্যাচার করেছি। এই অবস্থা দেখে আমি আর সেই স্থানে স্থির থাকতে পারলাম না। আমার হাত পা কাঁপতে লাগলো, মাথা ঘুরে উঠল। আমি সেই স্থানে বসে পড়লাম। কতক্ষণ যে আমি সেই স্থানে বসেছিলাম তা আমি জানি না, কিন্তু সেই দ্বার পুনরায় যেমন উন্মুক্ত হলো অমনি আমার চমক ভাঙল। আমি দ্রুত পদে সেই গৃহের ভেতর প্রবেশ করলাম। দেখলাম সেই ব্যক্তি তখনও সেই গৃহের ভিতর উপবিষ্ট। আমাকে দেখা মাত্র সে পলায়নের চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি এই দ্বারের নিকট দাঁড়িয়েছিলাম বলে তার মনোরোধ পূর্ণ হলো না। আমাকে হঠাৎ সেই গৃহের ভিতর দেখে সেই বিধবা কি করবে তা স্থির করতে না পেরে দ্রুত গতিতে আমার পা জড়িয়ে ধরে বলল, আপনি আমার পিতা। এই ভয়ঙ্কর কলঙ্ক থেকে আজ আপনি আমাকে রক্ষা করুন, নয়তো আমি আর কাউকে আমার এই পোড়া মুখ দেখাতে পারবো না। যদি আপনি আপত্তি করেন বা আমার এই পাপ কাজের কথা প্রকাশ করে দেন, তাহলে উদ্বন্ধনে হোক বা কোনোভাবেই হোক আমাকে আত্মহত্যা করে লোকলজ্জা থেকে মুক্তি পেতে হবে। বিধবার এই কথা শুনে আমি ভাবলাম আমার গোলযোগ করার প্রয়োজন কি? মিথ্যা স্ত্রী হত্যার পাতকী হই কেন? এই ভেবে আমি তাকে বললাম, তুমি সেই যুবককে জিজ্ঞাসা করো। সে যদি আমার একটি প্রশ্নের প্রকৃত উত্তর দেয় তাহলে আমি কোনোরূপ গোলযোগ করব না, নচেত এই বাড়ির সকলকে ডেকে তোমাদের উভয়কেই বিলক্ষণ রূপে অপমানিত করব। আমার এই কথা শুনে উভয়েই বলল, যখন আপনাকে আমাদের পিতা বললাম ও যখন আপনার অনুগ্রহের ওপর আমাদের সমস্ত নির্ভর করছে, তখন ভালো হোক বা মন্দ হোক আমরা উভয়ে শপথ করে বলছি আপনার প্রশ্নের অবশ্যই প্রকৃত উত্তর দেব। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কাল আমার ঘরের ভিতর প্রবেশ করেছিলে কেন? এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ আপনাকে দেখতে পাই, কিন্তু পালানোর আর কোনো স্থান না পেয়ে আপনার ঘরের ভেতরই প্রবেশ করি। সেই সময় আমি জানতাম না যে আপনি সেই ঘরেই থাকেন। অবশেষে যখন দেখলাম আপনিও সেই ঘরে প্রবেশ করলেন, তখন আর কি করি, কাজেই আমি আপনার সামনে দিয়েই আপনার ঘর থেকে খুব দ্রুত পায়ে বেরিয়ে পড়লাম। এছাড়া আমার আর কোনো প্রকারের মন্দ অভিপ্রায় ছিল না, বিশ্বাস করুন। এই কথা শোনা মাত্র আমি সেই স্থান পরিত্যাগ করলাম। ওদের কলঙ্কের কথা আমি আর কারোর নিকট প্রকাশ করলাম না। সেই সময় থেকে আমি আমার স্ত্রীর সন্ধান আরম্ভ করলাম, কিন্তু সেই পরিব্রতার সন্ধান কোনো রূপেই প্রাপ্ত হলো না। সেই সময় আমি বুঝলাম যে আমি না বুঝে সেই পতিপ্রাণার কথা না শুনে কি ভয়ানক কার্যই করেছি। সেই রাত্রি থেকে পরদিন ভোর পর্যন্ত তার যে কত সন্ধান করলাম তা বলতে পারি না। প্রথমে কোনো স্থানে কোনোরূপ সন্ধান না পেয়ে পরিশেষে তার মায়ের সবিশেষ পরিচিত একটি স্ত্রীলোকের নিকট গমন করলাম। সেই স্থানে গিয়ে সংবাদ পেলাম যে আমার স্ত্রী একদিন তার বাড়িতে ছিল। তার নিকট থেকে কয়েকটি টাকা ধার করে কলকাতায় তার স্বামীর নিকট গমন করবে বলে চলে গিয়েছে। আমি জানতাম কালীঘাটে তার মাসি থাকেন
এই সংবাদ পাওয়া মাত্র আমিও সেই দিন কলকাতার দিকে প্রস্থান করলাম। সময় মতো হাবড়া স্টেশনে আমাদের গাড়ি এসে উপস্থিত হলে আমি সেই গাড়ি থেকে নেমে বাইরে আসবার সময় দেখি আমার স্ত্রীর ন্যায় একটি স্ত্রীলোক একখানি গাড়ি ভাড়া করে তাতে উঠল। এই অবস্থা দেখে আমি দ্রুত পদে সেই গাড়ির নিকট গেলাম। গিয়ে দেখলাম আমি যার সন্ধান করছি ইনি আমার সেই হৃদয় লক্ষ্মী। তাকে সেই সময় আর কিছু না বলে আমিও সেই গাড়িতে আরোহণ করলাম। আমার নির্দেশ মতো কোচম্যান গাড়ি চালাতে লাগলো। গাড়ির ভিতরে আমি তাকে কত বুঝাইলাম আমি যে মহাভ্রমে পতিত হয়ে তার উপর পৈশাচিক ব্যবহার করেছি তা তাকে বারংবার বলে ক্ষমা প্রার্থনা করলাম। তাকে বাড়িতে নিয়ে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু সেই সাধবী অভিমান ভরে বলল, আপনি যখন আমাকে অবিশ্বাসিনী বলে ত্যাগই করেছেন তখন আর আমার দিকে লক্ষ্য করবেন না। আমি আপনার যোগ্য নই, বা হয়তো আমার মুখ আপনাকে দেখানোর পাত্রী নই। এই কথা শুনে আমি অনুনয় বিনয় করে যেমনই তার বস্ত্রাচ্ছিত হাত স্পর্শ করতে গেলাম অমনি সে আমাকে বলল, আপনি এই পাপী অবিশ্বাসিনীকে আর স্পর্শ করবেন না। তবে আপনার সঙ্গে দেখা হয়েছে ভালোই হয়েছে। স্বামীর সামনে যাতে আমার মৃত্যু হয় তার জন্য আমি কত দেবতার কাছে প্রার্থনা করেছি। আজ দেখছি ঈশ্বর আমার সেই প্রার্থনায় কান দিয়েছেন। এই বলে তার বস্ত্রে ঢাকা হাত সে বাইরে বার করলো। সেই সময় দেখলাম তার হাতে সেই ভীষণ ছুরিকা। তার হাত থেকে সেই ছুরি কেড়ে নিতে আমি চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হলো। মুহূর্তের মধ্যে সেই ছুরি সে নিজের বুকে প্রবেশ করিয়ে দিল। আমি তার বক্ষস্থল থেকে সবলে সেই ছুরি উঠিয়ে নিলাম সত্য, দেখতে দেখতে তার প্রাণবায়ু নির্গত হয়ে গেল। আমারই নিমিত্ত আমারই সম্মুখে আপন জীবন বিসর্জন করলো। তার নিমিত্ত আমার জীবন শেষ হওয়াই বাঞ্ছনীয়। এই বলতে বলতে উপেন্দ্রনাথ মূর্ছিত হয়ে পড়লেন। আমিও জেলার সাহেব তাকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোরূপে কৃতকার্য হতে না পারায় জেলার সাহেব আরও কয়েকজন কয়েদির সাহায্যে তাকে জেলের হাসপাতালের ভেতর নিয়ে গেলেন। আমি সেই স্থানেই বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে শুনলাম উপেন্দ্রনাথের মূর্ছা ভঙ্গ হয়েছে। সেই সময় আমিও জেলের ভেতর থেকে বেরিয়ে সেই বৃদ্ধের কাছে গেলাম। প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত সমস্ত কথা বৃদ্ধকে বললাম। এই ব্যাপার শুনে বৃদ্ধ প্রথমে অতিশয় চিন্তিত হলেন। অবশেষে তার তত্ত্বাবধানের গুণে ভালো কাউন্সিলের সাহায্যে এবং ডাক্তারের সাক্ষীতে উপেন্দ্রনাথ সেই অভিযোগ থেকে দায়রার বিচারে নিষ্কৃতি লাভ করলেন। শেষ হলো আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা এ কি খুন। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে নতুন একটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।